জি স্যার। ওকে। সো আসলে হায়ার স্টাডি আমাদের কেন আমরা আসলে হায়ার স্টাডি যাবো, এটা ইম্পর্টেন্ট থাকা উচিত যে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা বাংলাদেশে কিন্তু অনেকটা ছোট। আর শুধু ছোটই না, আমি 5-6 বছর আগে আমি যখন ঢাকায় ছিলাম, তখন কিন্তু স্টার্টিং স্যালারি গুলো খুবই কম ছিল, যেটা স্টুডেন্ট অবস্থায় আমাদের যে হাত খরচ তার চেয়েও কম ছিল। সব চাকরিতে না, মানে ম্যাক্সিমাম। তো আমাদের জন্য আসলে বিদেশ যাওয়া আমি মনে করি যে বেশি ভালো আসলে, কারণ ওখানে গিয়ে আমাদের অনেক অপরচুনিটি, এবং ডেফিনেটলি বিদেশের স্যালারি স্ট্রাকচার অন্যরকম, এবং আমাদের অপরচুনিটি অনেক বেশি। আমি যদি বলি যে বিসিএস এর একজন যে ইঞ্জিনিয়ারিং চাকরি বা অন্য, এখানে শুধু ইঞ্জিনিয়ারিং না, আমি বলি এখানে সব ধরনের চাকরি আছে। যে কোনো চাকরির জন্য হয়ে যাবে বিসিএস ক্যাডার বাংলাদেশে সবচেয়ে, আমি বললাম যে নাম্বার 1, মানে আউটলুক ভালো চাকরি। সেটার জন্য যে পরিশ্রম, এর সাথে বিদেশে যাওয়ার পরিশ্রম অনেক অনেক কম, মানে 10% পরিশ্রম করলেই বিদেশে যাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কোথায় যাওয়া উচিত। আমি ছিলাম অস্ট্রেলিয়াতে প্রায় 20 বছর। এখন আমেরিকাতে 6 মাস হলো আসা। তো ইভেন আমি কানাডাতে ঘুরে আসছি 2 মাস আগে। তো আমি দেখছি সবকিছু এবং আমি যেহেতু যখন ছাত্র ছিলাম, আমি ইউকে তে অ্যাডমিশন নিয়েছি, ইউকে তে ট্রাই করছি। দেন আয়ারল্যান্ডে আমার অ্যাডমিশন ছিল। দেন আমার ইউএসএ তেও অ্যাডমিশন ছিল, বাট আমি আসলে অস্ট্রেলিয়ায় যাই সেই টাইমে বিভিন্ন কারণে। তো আমি গিয়ে আমার কাছে যেটা মনে হয় যে বিদেশে যেতে আমাদের দুটো অপরচুনিটি আছে। অপরচুনিটি হচ্ছে এক, সেলফ ফান্ডেড, আর একটা আছে স্কলারশিপ। তো সেলফ ফান্ডেড এর যদি কারো ইচ্ছা থাকে যে মাস্টার্স করে সে লাইফ ওখানেই শেষ করে দিবে, আবার কারো থাকতে পারে যে ফান্ডেড গিয়ে ওখানে পিএইচডি করবে। তো যদি কেউ মাস্টার্স করতে চায়, আমি বলবো যে সে যদি সেলফ ফান্ডেড হয়, তার ফার্স্ট চয়েস হওয়া উচিত অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়া হওয়া উচিত, কারণ অস্ট্রেলিয়াতে যদি আপনি যেতে পারেন, তো অস্ট্রেলিয়াতে সুবিধা হচ্ছে আপনার পার্ট টাইম জব আছে মাস্টার্স স্টুডেন্টের জন্য 24 আওয়ার্স পার উইক যখন ক্লাস থাকে না। কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি কোনো ক্লাস, সরি, যখন ক্লাস থাকে তখন 24 ঘন্টা, আর যখন ক্লাস থাকে না তখন আনলিমিটেড কাজ। দ্যাটস মিন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস আনলিমিটেড কাজ করা যায়। আর অস্ট্রেলিয়াতে সুবিধা হচ্ছে গিয়ে, অস্ট্রেলিয়া পৃথিবীর একমাত্র দেশ যেখানে লোয়েস্ট স্যালারি পৃথিবীর সবচাইতে বেশি। মানে প্রতি ঘন্টায় $26 নিচে কেউ বেতন দিতে পারবে না। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি টাকা, মানে লোয়েস্ট স্যালারি চিন্তা করলে। তো ওইটা একটা অপরচুনিটি। কেউ যদি টাকা দিয়ে পড়তে যায়, তো অস্ট্রেলিয়াতে তো 6 মাসের টাকা নিয়ে গেলে তারা জীবনে টাকা লাগবে না। এটা হচ্ছে বাস্তব কথা। কারণ আর ওখানে তো পার্টনার নিয়ে গেলে, স্পাউস, সেটা হাজবেন্ড ওয়াইফ যে কেউ হইতে পারে, সে ফুল টাইম কাজের অনুমতি পায়। আর অন দা আদার হ্যান্ড যদি আমি বলি যে আমেরিকাতে টাকা দিয়ে পড়তে হবে, আমি জাস্ট বলছি টাকা দিয়ে পড়তে হবে, তো আমেরিকাতে যেটা চ্যালেঞ্জ, যে আমেরিকাতে স্টুডেন্টদের ওয়ার্ক পারমিট নেই। আমেরিকাতে একটা ছাত্র চাইলেই কাজ করতে পারবে না। ইভেন পিএইচডি স্টুডেন্টও ওয়ার্ক পারমিট নাই। বাট ওকে, আমি পরে আসছি ওগুলো নিয়ে, স্কলারশিপের বিষয় নিয়ে। তো ওয়ার্ক পারমিট যেহেতু নাই, আমি মাস্টার্সে যদি আমেরিকায় ভর্তি হয় টাকা দিয়ে, তো আমাকে কিন্তু এটা পে করতে হবে কন্টিনিউয়াসলি। আমাকে পে করতে হবে 2 বছরের কোর্স হলে 2 বছর, 1 বছর হলে 1 বছর, দেন লিভিং কস্ট তো থাকেই। তো টাকা দিয়ে পড়তে গেলে, ইভেন যদি নর্থ আমেরিকায় আসার ইচ্ছা থাকে, টাকা দিয়ে পড়ার ইচ্ছা থাকে মাস্টার্স, তো আমি বলবো যে কানাডায় যাওয়ার জন্য। আর আমি কেন টাকা দিয়ে কথা বলছি, আমার যদি একটু অপরচুনিটি থাকে, এটার অ্যাডমিশন অনেক বেশি হাই, যে আমি কিন্তু অ্যাপ্লাই করলেই অ্যাডমিশন হয়ে যাবে আমার। আমি যদি টাকা দিয়ে পড়তে চাই, সেটা আমেরিকা হতে পারে, ইংল্যান্ড হইতে পারে, ইউরোপের অন্য কান্ট্রি হইতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হইতে পারে। বাট কাজের অনুমতি এবং টাকার চিন্তা করলে পারে, আমার আর্নিং রিসোর্স থাকলে, আমি বলবো অস্ট্রেলিয়া ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস হওয়া উচিত কানাডা। ঠিক আছে। তো আর এবার যদি আমি বলি যে না, স্কলারশিপ নিয়ে, এবং আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির স্টুডেন্টদের বলবো যে স্কলারশিপ যদি থাকে এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হয়, তাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত আমেরিকা। কারণ এখানে চাকরি অনেক বেশি। তবে বললামই তো, লেখাপড়া অবস্থায় যদি স্কলারশিপ পাওয়ার পরে, ওইটাই স্কলারশিপ হইতে পারে বিভিন্ন ফর্মে, সেটা নিয়ে আমি পরের স্লাইডগুলোতে আলোচনা করব। আমি জাস্ট বলতেছি যে আমার অপরচুনিটি গুলো। আমি যদি চিন্তা করি যে অস্ট্রেলিয়া ভার্সেস কানাডা ভার্সেস আমেরিকা, আমার যদি হাউস রেন্ট চিন্তা করি, অস্ট্রেলিয়াতে হয়তো বা হাউস রেন্ট তুলনামূলক একটু বেশি সেই তুলনায়, কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা আবার আমেরিকাতে কম, আবার সরি অস্ট্রেলিয়াতে কম। এবং অস্ট্রেলিয়াতে আমার হচ্ছে হেলথ হেলথ ইন্স্যুরেন্সটা খুবই স্ট্যান্ডার্ড, যেটা আমেরিকাতে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স না, এরকম ব্রোকেন সিস্টেম। আমি যেরকম এখন থাকি, আমি প্রতি মাসে 500 USD দিই শুধু হেলথ ইন্স্যুরেন্স, যেটা আমার অস্ট্রেলিয়াতে ফ্রি ছিল। তো এখানে আমাকে দিতে হচ্ছে ইউনিভার্সিটিতে আরো 1500, প্রায় $1900 আমার প্রতি মাসে হেলথ ইন্স্যুরেন্স।
তো এরা অনেক টাকা। তো অস্ট্রেলিয়া এবং কানাডা আমি যদি বলবো, যদি কারো টাকা দিয়ে পড়ার অপরচুনিটি থাকে, তাকে আসলে বলবো যদি মানে টার্গেট থাকে যে বিদেশে সেটেল ডাউন হবো, তাহলে ডেফিনেটলি সে মাস্টার্স করতে যাবে। পিএইচডি আসলে অনেক বড় চিন্তা যার একাডেমি থাকার ইচ্ছা বা অন্যান্য কিছু। আর আফটার গ্রাজুয়েশন যেটা সমস্যা আমেরিকাতে, মানে আমেরিকাতে কিন্তু ভালো দিক তো অবশ্যই আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে। তো আমেরিকার যেটা নেগেটিভ দিক সেটা আমাকে জানতে হবে। যেমন আমি পড়াশোনা শেষ করেই কিন্তু ওখানে আমি রেডিমেড কিছু পেয়ে যাব না, ভিসা টিসা মানে এরকম না বিষয়গুলো। আর অস্ট্রেলিয়াতে যেটা সুবিধা, অস্ট্রেলিয়া এবং কানাডা দুইটাতেই, যে এটার পরে গ্র্যাজুয়েট ভিসা পাওয়া যায়। যে লেখাপড়া করছে সে সে এটা নিয়ে সে এখানে কাজ করতে চায়। যেমন অস্ট্রেলিয়াতে মাস্টার্স করলেই 3 বছরের ভিসা দেয়, এখন 3 থেকে 4 বছর, ডিপেন্ড করে কোর্সের উপর, 2 বছর বা 1 বছরের কোর্স। আর পিএইচডি করার পরে 6 বছরের ভিসা দেওয়া হয়, আগে 4 বছর ছিল। মানে এটা জাস্ট ভিসা অটোমেটিক্যালি জাস্ট অ্যাপ্লাই করলেই ভিসা পেয়ে যাবে থাকার জন্য। এরপরে তো আমি বলছি যে ওয়ার্ক পারমিট নাই আসলে ইউএসএ, যে বিষয়টা আছে যে আমাদের কোনো ওয়ার্ক পারমিট নাই, না স্টুডেন্টের জন্য না স্পাউসের জন্য। কিছু চাকরি থাকবে যেটা ক্যাম্পাসে, ক্যাম্পাসে চাকরি থাকবে। আর করতে আসতে চাই তো এখানে একটা সুবিধা আছে ইউএসএ তে, যে পিএইচডি করতে এসেই কেউ গ্রিন কার্ড পেয়ে যেতে পারে, তার যদি কিছু আর্টিকেল পাবলিকেশন থাকে। তো আর্টিকেল পাবলিকেশন গুলো থাকলে পারে এখানে ইবি 2 নামে একটা ভিসা আছে, যেটা সে অ্যাপ্লাই করলেই হয়তো 1 থেকে 2 বছরের মধ্যে, মানে 1 বছরের মধ্যে সে হয়তো ইয়ে পেয়ে যাবে, অ্যাপ্রুভাল ইনিশিয়াল। 2 থেকে 3 বছরের মধ্যে তার গ্রিন কার্ড হয়ে যাবে। তার দ্যাটস মিন তার আসলে যদি থাকার ইচ্ছা থাকে আমেরিকাতে এসেই, যদি তখন গ্রিন কার্ড পেলে সুবিধা, বা সুবিধা গ্রিন বা কার্ডই গ্রিন না কার্ডই শুধু না আসলে শুধু ওই আসলে ওই ইনিশিয়াল ইনিশিয়াল অনুমতি অনুমতি পেলেই তার পেলেই তার স্পাউস কাজ স্পাউস করতে পারবে, কাজ প্লাস করতে সেও পারবে, কাজ প্লাস করতে সেও পারবে। কাজ করতে কারণ তো পারবে। কারণ তো ওইটা ওইটা তখন তার তার ওয়ার্ক ওয়ার্ক পারমিট হিসেবে কাজ পারমিট হিসেবে করবে। কাজ করবে। এন্ড ইউএসএ তে পড়াশোনা শেষ করে সেটা অনার্স মাস্টার যেটা হোক না, পিএইচডি, যেটা ট্রেনিং পারপোজে একটা ভিসা ভিসা দেওয়া দেওয়া হয়, হয়, সেটা সেটা সর্বোচ্চ সর্বোচ্চ 1 বছর, দশ 10 মাস 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 থেকে এক থেকে এক বছর বছর। আর আর ইউএসএ ইউএসএ যে যে সুবিধা হলো, সুবিধা মানে হলো, মানে শক্ত শক্ত অসুবিধা না, অসুবিধা সুবিধা না, হলো কি সুবিধা এখানে হলো কি হাউস এখানে রেন্ট হাউস হচ্ছে রেন্ট হচ্ছে ফ্লুইড। ফ্লুইড। ফ্লুইড মানে ফ্লুইড হাউস মানে হাউস স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড মানে না, মানে বাংলাদেশের মতো। বাংলাদেশের মতো। যেমন ঢাকাতে আমি আবার চাইলে ঢাকা 10 জন টাকায় চিন্তা করি থাকা কোথাও যায়, হয়তো ইউএসএ 200 50,000 টাকা টাকা মান্থলি, যে আবার হয়তো চাইলে কোথাও 10,000 টাকায় অথবা থাকা যায়, $2,000 ইউএসএ 200 বা টাকা 1500 পার মান্থ, যে হয়তো কোথাও কেউ চাইলে অথবা পারে পার মান্থ 500 থেকে 600 থাকতে পারে, মানে হাউস নেই। কারণ নাকি এখানে হয়তো তাকে থাকতে হবে 20 মাইল দূরে বা 30 মাইল দূরে তার হচ্ছে ক্যাম্পাস থেকে, বা সে যেখানে চাকরি করে যে যে শহর হয় সেখান থেকে একটু দূরে থাকতে হবে। আর অস্ট্রেলিয়া বা কানাডাতে কি ওখানে হাউস রেন্ট গুলা গোটা দেশব্যাপী সিমিলার, মানে কোথাও কম না কোথাও বেশি না, প্রায় কাছাকাছি। তো এইগুলা মাথায় রাখতে হবে আমাদের যখন চুজ করব কোন দেশে যাব কোথায় যাব। তো এইগুলা আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে গত 6 বছর বিদেশে থাকার। আর এখানে যদি কানাডা, আমি অলরেডি বলছি যে কানাডাতে ওয়ার্ক পারমিট দেওয়া হয়, 24 ঘন্টা ওটা থাকে। আর গ্রিন কার্ডটাও কানাডাতে, যেটা পিআর বলে বা অস্ট্রেলিয়াতে পিআর বলে, এটা কানাডাতেই পাওয়া ইজি ওই তুলনায়। আর এখানেও কানাডাতেও আমাদের দেওয়া হয় ওই সেম, যে 3 বছর পর্যন্ত ভিসা দিতে পারে লেখাপড়া শেষ করার পরে। বাট হেলথ ইন্স্যুরেন্স, ডেফিনেটলি হেলথ ইন্স্যুরেন্স চিন্তা ভাবনা করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স হয়তো বা আমাদের দেশে আসলে সিস্টেমটা নাই, কিন্তু বিদেশে আসার পরে মনে হবে, কারণ এখানে ডাক্তারের কাছে গেলে পরে একবারে $100 to $200 জাস্ট চাইবে ডাক্তার দেখার জন্য। আবার এখানে যেটা সমস্যা, ডাক্তার দেখাতে গেলে পরে আবার ব্লাড টেস্ট ছাড়া কোনো রিপোর্ট নাই, মানে রিপোর্ট ছাড়া কোনো কাজ হবে না। দ্যাটস মিন এখানে অনেক টাকার বিষয়। তো এই জন্য হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের, বাংলাদেশের সঙ্গে এটা মেলানো যাবে না আমি যদি উন্নত দেশে যাই, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে। তো হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়টা কানাডাতেও অলমোস্ট ফ্রি, মানে টাকা নেবে কিছু, বাট স্ট্যান্ডার্ড সবার জন্য ইকুয়াল। আর আমেরিকাতে যারা অনেক ধনী তাদের জন্য হেলথ একরকম, যারা মিডল ক্লাস তাদের জন্য হেলথ আর একরকম, মানে এখানে জাস্ট প্রাইভেট, সবকিছু প্রাইভেট আমেরিকাতে, এখানে গভর্নমেন্ট বলে কিছু নাই। তারপরে এখন যদি আমরা বলি, চিন্তা করি যে আমি আসলে স্কলারশিপ বা টিএ বা আর যেটা আমাদের ম্যাক্সিমাম, আমরা যারা বাংলাদেশি তাদের আসলে ওই সেলফ ফান্ডেড এর অপরচুনিটি খুবই কম। আমাদের আসলে টার্গেট থাকে আমাদের স্কলারশিপ পাবো বা টিএ বা আর এ। তো এটা ডেফিনেটলি আমেরিকা হচ্ছে নাম্বার 1 পৃথিবীতে এই অপরচুনিটি চিন্তা করলে পারে। কারণটা কি, এখানে ওই যে ইউনিভার্সিটির সংখ্যা অনেক অনেক বেশি, থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি। যদি ইউনিভার্সিটি লিস্টেড এর মধ্যেই হয়তো 1000-এর উপর এখন। আরো তো বিভিন্ন রকম কলেজ টলেজ আছে, সেগুলো দিয়ে আরো বেশি হবে। তো এখানে যেটা সুবিধা, আমেরিকাতে আমেরিকাতে কিন্তু স্কলারশিপ না, আমেরিকাতে হচ্ছে কাজের বিনিময় টাকা অ্যাকচুয়ালি।
আর অস্ট্রেলিয়াতে বা কানাডাতে যেটা হয় সেটা কিন্তু স্কলারশিপ মানে স্কলারশিপ, তার কোনো কাজ করা লাগে না। আমেরিকাতে আছে, তার সংখ্যা খুবই কম, হয়তো 1% স্টুডেন্ট স্কলারশিপ পায়। আর 99% স্টুডেন্টকে এখানে দেওয়া হয় টিএ বা আর এ। টিএ মিনস টিচিং অ্যাসিস্ট্যান্ট। টিচিং অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে খাতা দেখা, নোট গুলা দেখা, অনেক সময় নোট রাইটিং এর জন্য দিতে পারে যে বই থেকে এগুলো কপি করো, এই যে এগুলো মানে ডিপার্টমেন্টাল কাজ। এটা এই ফান্ডটা দেওয়া হয় ইউনিভার্সিটি থ্রু ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে আমার অ্যাডমিশন হবে, সিএসসি তে হলে সিএসসি তে, বিবিএ তে, এমবিএ তে হলে এমবিএ তে। সো সরি, স্ক্রিন দেখা যায় না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। ওকে, সো টি এর যে বিষয়টা, টি এ হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমে ডিপার্টমেন্টকে দেওয়া হয়। ডিপার্টমেন্ট থেকে হয়তো বা আমি এবার অ্যাপ্লাই করলাম একটা ইউনিভার্সিটিতে, তো এখানে হয়তো বা আমার 20 জনকে নেওয়া হবে। এবং টি এর সময় কিন্তু অনেক বেশি থাকে, বিশেষ করে যারা পিএইচডি স্টুডেন্ট আমি বলবো তাদেরকে আমেরিকাতে ফার্স্ট 2 ইয়ার্স টিএ দেওয়া হয়। আর প্রথম 2 বছরে আমেরিকাতে কিন্তু মাস্টার্স, যদি কারো মাস্টার্স করার ফাইন্যান্সিয়াল অবস্থা না থাকে, বিদেশ স্যালারি হচ্ছে থাকে, পিএইচডি করতে পারে ডাইরেক্ট। মাস্টার্স স্কলারশিপ নাই বললেই চলে, খুবই রেয়ার, ইম্পসিবল না, ট্রাই করলে পাওয়া যেতে পারে। কারণ ওটা পাওয়া গেলে আমেরিকাতেই পাওয়া যাবে, কানাডা বা অস্ট্রেলিয়াতে কিন্তু অলমোস্ট জিরো, এগুলা যাওয়া যাবে না। আর এখানে সুবিধা হচ্ছে টিএ, যে টিএ 2 বছরের জন্য দেয়, অনেক সময় দেখা মাস্টার্স স্টুডেন্ট দিতে পারে 1 বছরের টিএ। টিএটা কমপ্লিটলি ফান্ডেড হয়ে হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমে। এবং ইউনিভার্সিটি এখানে, কারণ তার কোর্স ওয়ার্ক থাকে এখানে, কিন্তু পিএইচডি মানে প্রথম 2 বছরের কোর্স ওয়ার্ক। আবার অনেকে ডিপেন্ড করে, অনেকে যদি এখানে মাস্টার্স করে পিএইচডি অ্যাডমিশন নেয়, তার হয়তো বা কোর্স ওয়ার্ক 6 মাস হয়ে যেতে পারে, তার হয়তো কোর্স ওয়ার্ক নাও করা লাগতে পারে। যদি একই ইউনিভার্সিটি থাকে, সেম ইউনিভার্সিটি হলে মাস্টার্স এ অ্যাডমিশন নিলে পারে, 2 বছরের পরে মাস্টার্স ডিগ্রি পেয়ে গেলে সে চাইলে পারে ওটাকে কনভার্ট করে পিএইচডি তে আরো 2 বছরের পরে ডিগ্রি শেষ করতে পারে চাইলে। আর টিএটা দেওয়া হয় ইউনিভার্সিটি নিডের উপর ডিপেন্ড করে, যেহেতু ইউনিভার্সিটির কতগুলো স্টুডেন্ট আছে, তো বড় ইউনিভার্সিটিতে বেশি চান্স। আমি যদি মাস্টার্সে ট্রাই করি, যদি ইউনিভার্সিটি বড় মিন্স অনেক স্টুডেন্ট, র্যাঙ্ক বড় বিষয় না। কারণ এখানে হার্ভার্ড, এমআইটি এগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে কিন্তু স্টুডেন্ট খুবই কম, 5-7 হাজার স্টুডেন্ট বা ওয়ার্ল্ডের টপ তারা। কিন্তু যেগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, বড় বড় পাবলিক, ভালো গেছে। ঠিক আছে। অবশ্যই ভাই। হ্যালো, ওকে, সো এখানে যে বড় ইউনিভার্সিটি গুলো চিন্তা হবে কিভাবে, আমাদের বড় ইউনিভার্সিটি মানে র্যাঙ্ক বড় তা না, আমাকে দেখতে হবে যে ওই স্টেটের মানে বিগ ইউনিভার্সিটি কোনগুলো। বিগ ইউনিভার্সিটিতে আমি ডেফিনেটলি বলবো যে স্টেট ইউনিভার্সিটি গুলো অনেক বড় হয়। যে দেখা যাচ্ছে স্টেট ইউনিভার্সিটি 30 থেকে 50 হাজার স্টুডেন্ট পড়ে একটা ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটি গুলো বড় মানে ওই ডিপার্টমেন্ট গুলো অনেক বড়, অনেক স্টুডেন্ট থাকে। তো একটা ডিপার্টমেন্টে যখন 1,000 স্টুডেন্ট থাকে, আমি যদি বলি ডেফিনেটলি সিএসসি ডিপার্টমেন্ট অনেক বিগ ডিপার্টমেন্ট, তো এখানে আসলে অনেক লোক লাগে, অনেক শিক্ষক লাগে, অনেক তো ওখানে অনেক শিক্ষক আছে মানে অনেক অ্যাসিস্ট্যান্ট দরকার। তো এটা হচ্ছে টিএ। আর টিএ শেষ হতে হতে যদি আমার পিএইচডি তে আসার আগে আমি যদি কোনো বসের সাথে আমার যোগাযোগ থাকে, প্রফেসরের সাথে যদি যোগাযোগ করি যে তোমার সাথে পিএইচডি করতে চাই, অনেক সময় দেখা যায় যে 1 বছরের টি এর মাথাতে তোমার মানে স্টুডেন্টকে পার্সেস করে নিল। এখানে পার্সেস করতে হয় স্টুডেন্ট, স্টুডেন্টের পার্সেস মানে সে প্রফেসর বা সে শিক্ষক স্টুডেন্টের টিউশন ফি দিবে। স্টুডেন্টের টি এতে যে অ্যামাউন্টটা ছিল অ্যানুয়ালি, যদি সে $30,000 হয়, 30,000 টাকা হিসাব করে তাকে যদি মানে এক সেমিস্টার মানে 4 মাস, এখানে এখানে ওই বাংলাদেশের মতো 4 মাসের সেমিস্টার, বাট সামার সেমিস্টার অলমোস্ট ছুটি থাকে। তো ওইটা হচ্ছে অপশনাল সেমিস্টার, বাট 2 সেমিস্টারের হিসাব করলেও 1 বছরের টাকা হিসাব করতে হয়। তাকে 4 মাসের জন্য কিনলে তাকে 15,000 টাকা দিবে তার লিভিং কস্টের জন্য। দেন টিউশন ফি এর জন্য যদি $20,000 থাকে 4 মাসে বা $10,000 হোয়াট এভার, তাকে ওই এক সেমিস্টারের জন্য টাকা দিয়ে পার্সেস করতে পারে চাইলে পারে। তাকে যদি মনে করে না নেক্সট 2 ইয়ার্স এর জন্য পার্সেস করবো, এটা কিন্তু পার্সেস করা বলে। পার্সেস যখন করে নিল তখন তার স্ট্যাটাস হয়ে গেল আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মানে সে প্রফেসরের রিসার্চে অ্যাসিস্ট্যান্ট করবে। যদিও বা তারই রিসার্চ মানে পিএইচডি তারই ডিগ্রি, কিন্তু এটা আসলে তো থাকে মিউচুয়াল ডিগ্রি, মানে মিউচুয়াল ডিগ্রিটা মিউচুয়াল না, মানে গবেষণা আছে মিউচুয়াল। যে প্রফেসর তোমাকে ফান্ড দিচ্ছে, সে প্রফেসর আসলে গভর্নমেন্ট থেকে ফান্ড নিয়েছে যে এই বিষয়ে গবেষণা করতে চায়। আর পিএইচডি স্টুডেন্ট সে হায়ার করছে ওই গবেষণায় কাজ করার জন্য। আর ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে এন্ড অফ দ্য ডে, ওই স্টুডেন্ট কিন্তু ডিগ্রি পেয়ে গেল ওই গবেষণার উপর, কিন্তু প্রফেসর এই গবেষণার জন্য টাকা নিয়ে আসছে সরকারের কাছ থেকে। মানে এইভাবে এই জিনিসটা ফাংশন হয়। তো আমেরিকাতে প্রচুর ফান্ড, গভর্নমেন্ট থেকে পৃথিবীতে এত কোথাও ফান্ড দেওয়া হয় না। এখানে যদি ছোট ইউনিভার্সিটি যাওয়া যায়, দেখা যাবে যে তাদের ইনডোর্সমেন্ট 500 মিলিয়ন বা 1 বিলিয়ন। আর বড় ইউনিভার্সিটি গুলোতে টাকা আসতে মানে 20 বিলিয়ন, 30 বিলিয়ন, 50 বিলিয়ন,
মানে অনেক টাকা, চিন্তার বাইরে। মানে এত টাকা এদের ইউনিভার্সিটি ফান্ড করা হয় যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনো না কোনো শিক্ষকের কাছে ফান্ড আছে। তো যখন আমি প্রফেসরকে মেইল করব, আমি যদি আমেরিকার প্রফেসরকে মেইল করি, আমার একটা জিনিস দেখতে হবে, সেটা হলো আমেরিকায় না, শুধু পৃথিবীর যে কোনো জায়গাতেই আমি যখন ইমেল করব, তখন আমার মাথায় রাখতে হবে যে প্রফেসরের ফান্ড আছে কিনা, অ্যাক্টিভ ফান্ড দেখতে হবে। অ্যাক্টিভ ফান্ড আছে মানে তার অপরচুনিটি আছে স্টুডেন্ট নেওয়ার। কারণ আমার অ্যাক্টিভ ফান্ড নাই, আর আমি বললাম ঠিক আছে আমি তোমাকে নিব, আফটার অ্যাপ্লিকেশন আমি ওয়েট করলাম, যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন দেয় তাহলে তো স্টুডেন্ট টিএ পাবেই। 2 বছর পরে যদি আমি ফান্ড পাই তাহলে পিএইচডি করালাম, অথবা ওই ছেলেকে পিএইচডি হবে কিন্তু আমার আন্ডারে, কিন্তু আমি ওই ছেলেকে কোনোদিন টিএ এর বাইরে আউট করতে পারবো না। ও পিএইচডি 2 বছর তো কোর্স ওয়ার্ক করবে, এরপরেও 3 বছর তাকে টিএ করা লাগতে পারে, কারণ আমার টাকা নাই, আমি ছাত্র নিয়েছি। সে আমার আন্ডারে কাজ করবে ওকে, বাট তাকে কামাই করে কাজ করতে হবে। টিএ মানে তার যে ডিউটিস, মানে ডিপার্টমেন্টাল ডিউটিস, তার সারা জীবন থেকে গেল যদি আমার কাছে টাকা না থাকে এবং আমি যদি স্টুডেন্টকে নিই, পিক করি। কারণ আমার অপরচুনিটি নাই তখন আমার আর হিসেবে রাখার। মানে আর এর দায়িত্ব হচ্ছে প্রফেসরের। আর অ্যাডমিশন গুলো যেটা হয়, অ্যাডমিশন গুলো যে প্রফেসরের উপর ডিপেন্ড করে তাও না, অ্যাডমিশন গুলো হয় হচ্ছে প্রফেসর যে ফান্ড নাও থাকতে পারে, ইউএসএ অ্যাডমিশন হয় সেন্ট্রালি অ্যাডমিশন। 10 জন অ্যাপ্লাই করছে, এর মধ্যে টপ 5 জনকে নিবে, টপ 5 জনকে তারা নিবে। নেওয়ার পরে 2 বছরের মাস্টার্সে ঢোকাই দিবে স্ট্রিমে, মাস্টার্স তো না অ্যাকচুয়ালি পিএইচডি স্টুডেন্ট, বাট পিএইচডি অ্যাডমিশনের কনফার্মেশনের আগে তাদের মাস্টার্স হওয়া লাগে 2 বছরের। সেটা 1.5 থেকে 2 বছর, অনেকে 2.5 বছর লাগায়। আর যারা মাস্টার্স করে ইউএসএ তে অন্য ভার্সিটি চেঞ্জ করে, তাদের 6 মাসে হইতে পারে সেটা। তো সেইটা থাকে যে আমাকে মাস্টার্স করতে হবে, দেন আমি পিএইচডি তে এনরোল হব। তো বসের হাত থাকে না, কারণ নাকি অ্যাডমিশনটা এখানে এরকম। আর আমি অস্ট্রেলিয়া ছিলাম, যেহেতু আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি করছি, তো অস্ট্রেলিয়াতে বিষয়টা আবার কমপ্লিটলি আলাদা। অস্ট্রেলিয়াতে যেরকম হয় যে আমার বস ফান্ড আছে, বসের সাথে আমার কথা আছে, জুম মিটিং বা হোয়াট এভার অনলাইনে কথা হয়েছে, সে এগ্রি করছে, আমি অ্যাপ্লাই করছি, আমার মিনিমাম কোয়ালিফিকেশন আছে অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের, যে ইউনিভার্সিটি ট্রাই করছি সেই ইউনিভার্সিটি মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করা থাকে। ওইটাতে মিলে গেলে পারে, যেহেতু আমার ফান্ড আছে, আমি ওই স্টুডেন্ট পাবো, কারণ আমার ফান্ড শুধু আমি ইউজ করতে পারবো এবং আমি চুজ করতে পারবো। অস্ট্রেলিয়ার বিষয়টা আলাদা, অস্ট্রেলিয়াতে যদি প্রফেসরকে রাজি করানো যায়, বাট অস্ট্রেলিয়া আমি বলছি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি খুবই কম, অস্ট্রেলিয়াতে চান্স কম। অস্ট্রেলিয়াতে ট্রাই করলে অ্যাডমিশনের চান্স কম, মানে অ্যাডমিশন তো হবে বাট স্কলারশিপ ছাড়া যাওয়া যাবে না, যেহেতু স্কলারশিপের চান্স কম। আর ইউএসএ হচ্ছে গিয়ে প্রচুর ইউনিভার্সিটি, অনেক বেশি অপরচুনিটি। তো আমি যদি ইউএসএ তে ট্রাই করি, তো আমার চান্স বেশি যে আমার অ্যাডমিশন হবেই, এই ইউনিভার্সিটি হোক ওই ইউনিভার্সিটি হোক। এবং আপনারা দেখবেন কিন্তু ড্যাফোডিলের মনে হয় লাস্ট 2 বছরে কাপল অফ ইয়ার্সে, মানে ইউএসএ তে পিএইচডি করতে আসছে শিক্ষকদের মধ্যে মনে হয় 100+। কারণ আমার মনে আছে, আমি যেহেতু আমাদের ডিপার্টমেন্টের নাম ছিল অনেক, নাম চেঞ্জ, কখনো ন্যাচারাল সায়েন্স, কখনো জিইডি। তো এখন মনে ডিপার্টমেন্টই নাই, এখন নাকি সব শিক্ষকরা, ম্যাথের শিক্ষকরা বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে চলে গেছে। তো আমি আমি টাইমে আমার মনে আছে ম্যাথ, ফিজিক্স বা স্ট্যাটের আমাদের যে 15-16 জন ছিল, এর মধ্যে এখন দেখি 12-13 জনই ইউএসএ তে। তো ভালো, যে তার মানে ইউএসএ তে অপরচুনিটি অনেক অনেক বেশি। ডেফিনেটলি আমার যদি, আমি তো বলছি যে, আর যদি কারো একাডেমি যাওয়ার ইচ্ছা থাকে, সে অস্ট্রেলিয়ায় গিয়ে খুব একটা লাভ নাই, কারণ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে ছোট, মানে ছোট ফিল্ড মানে শিক্ষার জন্য এখানে খুবই কম ইউনিভার্সিটি। এখানে কেউ একজন নোবেল প্রাইজ পেতে পারে, হার্ভার্ডের প্রফেসর হতে পারে, বাট অস্ট্রেলিয়ার লেকচার নাও হতে পারতে পারে। আবার হ্যাঁ, লাকি হলে পারে অনেক খারাপ, অনেক অযোগ্য, অযোগ্য বলবো না ঠিক, মানে কম্পারেটিভলি কম মেধাবীও চাকরি পেতে পারে, সেটা তার ডিপেন্ড করতে লাগে এর উপর। অস্ট্রেলিয়া চাকরি হচ্ছে একাডেমি, মার্কেটই হচ্ছে ওরকম, কোনো গ্যারান্টি নাই। 100,000 মানে 1000 পাবলিকেশন, 1 লাখ সাইটেশন, দে ডোন্ট কাউন্ট অ্যাকচুয়ালি, তাদের কাছে এসবের দাম নাই। তো কি আছে না আছে, তারা যে কি দেখে নিয়োগ দেয় আমি আজও জানি না, বাট অপরচুনিটি তাদের খুবই কম, খুবই কম ইউনিভার্সিটি। অন দা আদার হ্যান্ড, কারণ যদি একাডেমিক মানে শিক্ষক হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে ডেফিনেটলি আমেরিকা। আমেরিকাতে ডিগ্রি করলে পারে গোটা ওয়ার্ল্ডই ওপেন, মিডল ইস্টের চাকরি দেয় আমেরিকার ডিগ্রিধারীদের। আর মিডল ইস্টে কিন্তু একাডেমির চাকরি অনেক ভালো, অনেক মানে আমেরিকার চাইতেও ভালো এক হিসেবে, কারণ ওখানে ট্যাক্স ফ্রি কামায়, ওখানে লিভিং কস্ট খুবই চিপ। আর ওখানে যারা একাডেমি চাকরি পায় মিডল ইস্টে, সবার হাউজিং ফ্রি, হেলথ ফ্রি, এয়ার ফ্রি, মানে অন্যরকম অবস্থা। তো ইউএসএ থেকে ডিগ্রি নিয়ে যদি কারো মন চায় যে একাডেমি থাকতে চায়, ইউএসএ থাকতে, বিষয়টা এরকম না, এখান থেকে অন্যান্য দেশেও সুইচ করা যায়। আর যদি কারো যদি মানে খুবই গুড রিসার্চ করার ইচ্ছা থাকে, অ্যাম্বিশন, ডেফিনেটলি তার চয়েস হওয়া উচিত আমেরিকা ভার্সেস আমেরিকা প্লাস ইউরোপ। ইউরোপের দেশগুলো, বিশেষ করে ইংল্যান্ড হতে পারে,
যে ওগুলা আসলে কোর রিসার্চ হয় জায়গায় বলে, ইউনিভার্সিটি র্যাঙ্ক দিয়ে খুব একটা লাভ নাই। আমি যদি খুবই আমার ইচ্ছা থাকে যে আমি একাডেমিতে যাবো, আমি খুব বড় কিছু হতে চাই, সায়েন্টিস্ট হতে চাই, তাহলে আমি বলবো যে ডেফিনেটলি যে পিএইচডি তো কোনো চিন্তা করার দরকার নাই, পিএইচডি ডেফিনেটলি আমেরিকার পিএইচডি বেটার দেন অস্ট্রেলিয়া। মানে আমি আমি আসি এখন, আমি যেহেতু ক্লাস নিচ্ছি, আমি যখন এখন আন্ডার পড়াচ্ছি, আমি যে জিনিসগুলো পড়াচ্ছি, আমি তো ডেফিনেটলি পড়াইনি। আমি যখন পড়াশোনা করছি পাবলিকেই বাংলাদেশে, আমি যখন ম্যাথের স্টুডেন্ট ছিলাম, আমাদের শিক্ষকরা কোনোদিন পড়ায়নি কেউ ওই ডিপ একটা। এখন দেখছি একটা ইঞ্জিনিয়ারিং ছেলেকে আমি যে পড়াচ্ছি, ওই যে ডিপ আমি ক্লাস নিচ্ছি, এটা আমি নিজেও কোনোদিন ক্লাস করে আসিনি, আমি নিজে এখন পড়ছি, পড়ে ওদের শেখাচ্ছি। তো এখানকার বিষয়টা হচ্ছে অন্যরকম। আমেরিকাতে পড়াশোনা ডেফিনেটলি পৃথিবীর যে কোনো জায়গার সাথে আপডেট, আপার ভার্সন। তো তো ওইটা হইতে পারে। আর যদি কারো মনে হয় যে না বিদেশে সেটেল ডাউন হবো, জীবন অত প্যারা নিতে চাই না, কারণ আমেরিকা হচ্ছে ভেরি ফাস্ট দেন আদার কান্ট্রি, মানে এখানে প্রচুর পরিশ্রমী হইতে হবে এবং সবকিছু অনেক ফাস্ট। আর যদি কারো স্বপ্ন থাকে না আমি বিদেশে সেটেল ডাউন হবো এবং বেটার লাইফের জন্য, ডেফিনেটলি অস্ট্রেলিয়া বা কানাডা। ডেফিনেটলি আমি বলবো অস্ট্রেলিয়া নাম্বার ওয়ান হওয়া উচিত। কারণটা কি, অস্ট্রেলিয়াতে কোনো শীত নাই, শীত মানে কোনো বরফ পড়ে না, মানে শীত তো অবশ্যই আছে, রাজশাহীর মতো শীত পড়ে, বাট ওই রকম বরফ পড়ে না যেটা কানাডাতে প্রচুর বরফ পড়ে। ইভেন আমাদের কিন্তু এখন বাইরে কিন্তু মাইনাস টেম্পারেচার, আমি তো ঘরের মধ্যে বসে আছি জন্য ঘরে থাকলে বোনা হয় না, আর সব জায়গাতে এখানে হিটার থাকে, সো আলটিমেটলি বোঝা যায় না যে শীত না গরম। মানে ওই একই রকম ওয়েদার ফিল করা যায় ঘরের মধ্যে, শুধু বাইরে গেলে বোঝা যায় যে না, অনেক শীত পড়ছে। তো আমি বলবো যে এমএসসি বা এমবিএ যদি কারো ইন্ডাস্ট্রির অপশন থাকে, তাহলে পারে তারা আসুক আমেরিকাতে। আমেরিকা বেস্ট ফর ইন্ডাস্ট্রি, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, এখানে গুগল আছে, এখানে থেকে পড়াশোনা করে গুগলে চাকরি পাওয়া ফার ফার ইজি দেন বাংলাদেশ থেকে লেখাপড়া করা। কারণ এখানে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির কেউ না কেউ গুগলে চাকরি করে, বিষয়টা হচ্ছে এরকম। সে যত ছোট ইউনিভার্সিটি হোক, বড় ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটি 10 জন, হারবার্ডে 10 জন চাকরি করে গুগলে, হয়তো একটা ছোট ভার্সিটি হলে একজন হলে চাকরি করে। কারণ এখানে আবার বিষয়টা জব মার্কেট ওরকম না, বাংলাদেশের মতো না, যে তো তুমি ছোট ভার্সিটি পড়ে আসো, তোমার তো সিভি তোমাকে ডাকবোই না, বিষয়টা ওরকম না। এখানে দেখে যে সে কি করছে। তারপরে কারণ এখানে স্ট্যান্ডার্ড আছে সবকিছু, তারপরে একটা ছোট ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স করে, তারও অপরচুনিটি আছে যে না সে চাইতে পারে, সে গুগল চাকরি পাইতে পারে, সে অ্যামাজনে বড় চাকরি পাইতে পারে, সে মাইক্রোসফটে যেতে পারছে। তো এখানে অপরচুনিটি গুলো অনেক বেশি, ইন্ডাস্ট্রি চিন্তা করলে পারে। আর ইন্ডাস্ট্রি ওইসব চাকরিগুলো এখানে আসলেই মানে হিউজ স্যালারি, মানে আছে 200, মানে 150K, দ্যাটস মিন 2 থেকে 2.5 কোটি টাকা স্টার্টিং স্যালারি হইতে পারে। আর অস্ট্রেলিয়াতে যেটা, অস্ট্রেলিয়াতে লাইফ ইজি, বাট ওই রকম স্যালারি ওরকম হাই না। কারণ এখানে আমেরিকাতে যেটা অসুবিধা, যে তুমি মনে করো পিএইচডি করে তোমার চাকরি $1 লক্ষ, তোমার ওয়াইফ বা স্পাউস, যেটা হাজবেন্ড ওয়াইফ বা যেটা থাক না কেন, তার হয়তো স্যালারি হইতে পারে মাত্র $30,000। মানে এইটা হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে মানে বাংলাদেশের মতো ঢাকা শহরে যেরকম, মানে কারো হয়তো অনেক বেতন, কারো বেতন একেবারেই নাই, মানে দিন দিন খাওয়ার মতো। এই আমেরিকার সেম অবস্থা। অন দা আদার হ্যান্ড, অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে হচ্ছে পিএইচডি হোল্ডারের বেতন $1 লাখ, যে ক্লাস 2 ড্রপ আউট তার বেতন $80,000। মানে ওদের বেতন সবার প্রায় ইকুয়াল। তো ওখানে ওখানকার সোসাইটি অন্যরকম, আমেরিকার সোসাইটি আর এক রকম। তো লাইফ যদি পিসফুল এটা কি রাখতে চায় এবং ইংরেজি ভাইয়া? এটা কি লাইফ যদি পিসফুল থাকার ইচ্ছা থাকে এবং সিম্পল রাখার ইচ্ছা থাকে, তা আমি বলবো যে অস্ট্রেলিয়া বেটার। এবং কারো যদি টাকা দিয়ে পড়ার ইচ্ছা থাকে, তাহলে তার ফার্স্ট হওয়া উচিত অস্ট্রেলিয়া, কারণ অনেকে বিষয়টা জানে না। বাট আমি তো জানি, ওখান থেকে দেখে আসছি তো। তো অস্ট্রেলিয়া মানে আমি মনে আছে আমার, দেখছি অনেকেই ভালো সিচুয়েশন থাকা লাগে না, যদি মিনিমাম থাকে 3, অনেকে 3 নিয়ে চলে যাচ্ছে ইউএসএ তে, অস্ট্রেলিয়াতে পড়তে টাকা দিয়ে। বা টাকা দিয়ে মানে ইউএসএ তে আসতে পারা যাবে, টাকা দিয়ে গোটা পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া সম্ভব যদি কারো টাকা দিয়ে পড়ার ইচ্ছা থাকে এবং বিদেশে সেটেল ডাউন ইচ্ছা থাকে, তার ফার্স্ট হয়ে আমি বলবো অস্ট্রেলিয়া। আর যদি আসতে হয় যে আমেরিকান কান্ট্রি গুলোতে, তাহলে কানাডা দেখা উচিত। বাট কারো যদি স্বপ্ন থাকে না আমি গুগলের ইঞ্জিনিয়ার হব বা আমি একাডেমিতে খুব ভালো কিছু করব, তার আমি বলবো যে তার ফার্স্ট চয়েস হওয়া উচিত আমেরিকা। কারণ আমেরিকাতে ডেফিনেটলি ওইগুলা চিন্তা করলে আমেরিকা ধারে কাছে কেউ নাই। কিন্তু পিসফুল লাইফে চিন্তা করলে আমি বলবো যে না, অন্য জায়গায় যাওয়ার জন্য। অন্য জায়গায় না, মানে আমি জানি না, ইউরোপের মার্কেট সম্পর্কে আমার খুব কম ধারণা আছে। বাট আমি অনেক ছাত্র বা অনেক কলিগ পড়ে তাদের সাথে শুনছি, মানে ইউরোপেরও এরকম না, ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না। আর ইউরোপে বিশেষ করে একাডেমিয়ার যারা শিক্ষকতা করে তাদের বেতন স্ট্যান্ডার্ড না ওরকম। যেমন ইংল্যান্ডে প্রায় কিছুদিন পর পরই স্ট্রাইক করে শিক্ষকরা, তাদের মানে ইউনিভার্সিটি শিক্ষকদেরও বেতন নাই। তো ওই একটা প্রবলেম আছে। তাছাড়া আমি বলবো যে কোনো সাবজেক্ট, এটা হইতে পারে এমএসসি, এমএস, এমবিএ,
সেটা আমরা যে কোনো কিছু করতে বিদেশে আসতে পারি। আর বিদেশে অ্যাডমিশন সহজ, এখন তো জিআরই নেই। আমি যদি ইউএসএ চিন্তা করি, ইউএসএ কিন্তু আমরা যখন ট্রাই করছিলাম, ওই জন্য বললাম যে আমি ড্যাফোডিলে জিআরই ক্লাব ওপেন করছিলাম সিএসসি এবং সফটওয়্যার স্টুডেন্ট নিয়েই। তখন মিজানুর রহমান রাজু স্যার তো আছে এখনো, উনিও ছিল সে প্রোগ্রামে। এটা নিয়ে আমরা করে আসলাম, এরপর তো আমি মানে করছিলাম মেবি, সরি 16-তে না 18-তে করছিলাম, জাস্ট আমি আসার আগে। তো এরপরে আর ওটা আমি খোঁজে নিইনি। আমার কিছু স্টুডেন্টরা ছিল, তাদের মধ্যে অনেকে এখন শিক্ষক ড্যাফোডিলে, 18 পরে যারা জয়েন করে এখন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে অনেকে, তারা ওখানে আছে। তো তারা ওইগুলো আর কিছু করেনি আমার জানা মতে। আর এখন যেহেতু জিআরই লাগে না, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ জিআরই বিষয়টা হচ্ছে আমাদের জন্য ইংলিশটা টাফ হয়ে যায়। ম্যাথটাও অনেকের জন্য নাইটমেয়ার হতে পারে, বাট ইংলিশটা বেশি টাফ হয়ে যায়, এমন এমন ওয়ার্ড ইউজ করতো যেগুলো আমরা ফ্যামিলিয়ার না। তো ওইটা যেহেতু নাই, এখন জাস্ট আইএলস বা ওই ইংলিশটা, এখন অন্যান্য অনেক কিছু বের হয়েছে, ডুয়ালিঙ্গো না কি সব বলে সব, এগুলা অনেক কিছু আছে, এগুলা দিয়েই জাস্ট আসা যায়। আবার অনেকে যদি টার্গেট থাকে যে ইংলিশ দিতে ভয় পায়, তাদের জন্য আমার টিপস হচ্ছে যে রেজিস্ট্রার অফিসে গিয়ে ইংলিশে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এন্ড অ্যাসেসমেন্ট এই সার্টিফিকেট নেওয়ার জন্য। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এন্ড অ্যাসেসমেন্ট বললে পারে শুধু ইংলিশ বই পড়িনি, আমরা পরীক্ষা দিচ্ছি ইংলিশে, সবকিছু আমাদের ইংলিশে ছিল। তো এই ওয়ার্ড গুলো যদি ইনক্লুড থাকে, আমি জানি না এখন কি সার্টিফিকেট দেয়, তো এই ওয়ার্ড ইনক্লুড থাকলে পরে দেখা যাচ্ছে অনেক ভার্সিটিতে ইংলিশ ছাড়াই আসা সম্ভব, এবং যে কোনো দেশে। কারণ এটা রিকোয়ারমেন্ট, অনেক জায়গায় লেখা থাকে কিন্তু যে ইংলিশে পড়াশোনা করে ভাইয়া আসছে কিনা। ওগুলার উপরে কি ফান্ডিংটা ডিপেন্ড করে? ওই যে মিডিয়াম ইনস্ট্রাকশন ধরেন দিয়ে কেউ ওকে সো অ্যাপ্লাই ওকে করছে। ওকে সো এবার আমি বলি যে আমার অ্যাডমিশন বিষয়টা আলাদা। যেমন আচ্ছা, যাদের অ্যাডমিশনে কোশ্চেন আছে ওনারা সেশনের লাস্টের দিকে কোশ্চেন করবেন। কেউ এখন আনমিউট ওকে করবেন। ওকে সো আমি একটু বলি, যেমন সরি অ্যাডমিশনটা বলি, অ্যাডমিশনটা কিভাবে হয়। অ্যাডমিশন বিষয়টা হচ্ছে গিয়ে এখানে কিন্তু করা হয়, যেমন ইংলিশ হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। ভাইয়া ভাইয়া ইংলিশে একটা ছেলে 9-এ 9 পেয়েছে, আইএলটিএস এ একজন 6.5। তো এই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ছিল মিনিমাম 6.5। তো যখন ওরা টিক দেয়, তখন দেয় যে ইংলিশ রিকোয়ারমেন্ট এ ফুলফিল করছে কি করে নাই। এইটা কিন্তু কোশ্চিন, এখানে কিন্তু জিজ্ঞাসা করছে না যে 9 পার্সেন্টের জন্য 5 দেওয়া হবে আর 6.5% জন্য 3 দেওয়া হবে, তা তো না। এখানে জাস্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, যে 9 পাইলো আইএলটিএস এ, সেও যে স্কোর পাইলো যে 6.5, তারও স্কোর ইকুয়াল। এরপরে যদি ইউনিভার্সিটি লেখা থাকে যে আমার আইএলটিএস বাদ দিয়েও নেওয়া যায় ইংলিশে, তাহলে সেটাও যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, সেটা আইএলটিএস এর মতো মার্কিং করা হবে, মানে ওই সেম মার্কিং সেও পেয়ে গেল, সেটা রিকোয়ারমেন্ট ফুলফিল। তো ওইটা হচ্ছে একই ঘটনা, মানে আইএলটিএস সে 9 পাইছে মানে এরকম না যে সে অ্যাডমিশন পেয়ে যাবে। একটা ছেলে হয়তো অ্যাপ্লাই করছে 9 নিয়ে, আর একজন অ্যাপ্লাই করছে 6 নিয়ে, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ছিল 6, এবং তার অন্যান্য যে কোয়ালিফিকেশন ছিল সেটা 9 কে সে টপ করছে। সে তার হয়তো বা গুড সিজিপিএ ছিল, তার হয়তো বা অন্য আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস ছিল, তার হয়তো বা বেশি আর্টিকেল পাবলিশ ছিল। তার মানে কি 6 পাইছে আইএলটিএস এ, সে স্কলারশিপ পেয়ে যাবে, 9 পাবে না। এখানে আইএলটিএস এর স্কোর হাই মানে এই বিষয়টা এরকম না। ইংলিশ হচ্ছে একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ। এবং আরেকটা কথা বলি, বিদেশে কিন্তু ইংলিশ মানে ডিপার্টমেন্ট এজ এ হোল এরকম দাম নাই। মানে যেমন বাংলাদেশে যেরকম বাংলা যারা অনার্স করে মাস্টার্স করে, বাংলাদেশের লোক মনে করে তো ভাষা কি শিখেছে, বা উর্দুতে একটা ছেলে অনার্স মাস্টার্স করছে, তাদের মানে যেভাবে করা হয় যে ওটা নিয়ে আহামরি কোনো এক্সট্রা বেনিফিট পায় না। বাংলাদেশের চাকরিগুলো তো সব অনার্সই একই রকম, তো বাংলা ইংলিশ হোয়াট এভার, বা বা ফিজিক্স ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং অনার্সই করি কোনো লাভ, মানে একই ঘটনা। ওই সবাই অনেকে যাচ্ছে ব্যাংকে, তো ব্যাংকে বাংলাদেশে একই রকম ট্রিট করে, মানে এক্সট্রা ট্রিট করে না কিন্তু। তো এখানেও বিষয়টা এরকম যে ইংলিশটা জাস্ট রিকোয়ারমেন্ট, ইংলিশের কথা বলতে পারে কিনা, কথা বুঝতে পারে কিনা, ইংলিশ জানে মানে সে মহাজ্ঞানী এরকম মনে করার কোনো অপশন নেই। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি বলছি যেরকম যে অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপ, যেহেতু আমি ইউরোপেও অ্যাপ্লাই করছি। ইউরোপে আমার ইউনিভার্সিটি অফ লন্ডন, আমি তো ভুলে গেলাম, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, এরকমই তো নাম ছিল। ওকে হ্যাঁ, ওইরকমই নাম ছিল। তারপরে ইয়র্ক ইউনিভার্সিটি অফ ইংল্যান্ডের ইয়র্ক ইউনিভার্সিটি ছিল। দুইটা ইউনিভার্সিটি আমার অ্যাডমিশন ছিল, তো যাওয়া হয়নি যেহেতু ফান্ড ছিল না। আর ইউনিভার্সিটি কলেজ লন্ডন ছিল তখন ওয়ার্ল্ডের 7ম র্যাঙ্কিং কেন্দ্র। জাস্ট ওরা হচ্ছে অক্সফোর্ড ক্যামব্রিজ এর পরে 3 নাম্বার, এখনো 3 নাম্বার তারা ইউরোপে, না সরি এখন হচ্ছে আরেকটা আছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, সেটা 3-এ চলে এসেছে, ওরা এখন 4-এ গেছে গোটা ইউরোপ মিলে, বাট স্টিল তারা 10-এর মধ্যে। বাট অ্যাডমিশন হওয়াটা মাস্টার্স এর জন্য কিন্তু সুপারভাইজার দরকার নাই, বাট পিএইচডি হলে পারে সুপারভাইজার ইম্পর্টেন্ট। পিএইচডি যেরকম আমি
আমার ইন্টারভিউ কল পাইছি অক্সফোর্ড থেকে, বাট আমি অক্সফোর্ডে যেতে পারি নাই কারণ আমার পারফরমেন্স ভালো ছিল না। প্রথমবার আমাকে বলছে যে তুমি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে আসলে আমরা অ্যাডমিশন দেবো পিএইচডির জন্য, মানে ওরা তো ডিফিল বলে, পিএইচডি বলে না অক্সফোর্ডে। অক্সফোর্ডে আমি গেলাম কমনওয়েলথের জন্য। বাংলাদেশ সরকারের কমনওয়েলথ গুলা বিষয়টা এরকম না, ওখানে আরো লবিং, আরো বায়াসড, মানে ভালো খারাপ তারা জাজ করবে না, তারা স্কলারশিপ দিবে না। তো ওটা হয় নাই। তো আমার অ্যাডমিশন থাকার পরেও আমি ইংল্যান্ডে যেতে পারি না। ইংল্যান্ডে আমার 2-3টা ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইউনিভার্সিটি, তারপরে আয়ারল্যান্ডে আমি ট্রাই করছিলাম, ওখানে অ্যাডমিশন ছিল, বাট স্কলারশিপ লাস্টে হয় নাই। তো অ্যাডমিশন গুলো এরকম যে আমি কিন্তু আমার হবেই কালকে অ্যাপ্লাই করলে, বিষয়টা এরকম না। বিশেষ করে আমি অ্যাডমিশন হবে, কিন্তু আমি যখন নিজে চিন্তা করবো স্কলারশিপ দরকার, মাস্টার্সের স্কলারশিপ কিন্তু খুবই কম। আবার ইউরোপেও ওই সেম অবস্থা, ইউরোপেও কিন্তু ওই নাই বললেই চলে। তবে ইউরোপে মাস্টার্সের একটা সুবিধা আমি বলি, ইউরোপ যদি ইউরোপ নিয়ে কম কথা বলছি, ইউরোপের যেটা সুবিধা যে টিউশন ফি খুবই কম। অনেক ইউনিভার্সিটিতে টিউশন ফি নেই না, শুধু হয়তো স্টুডেন্ট ফি থাকে তো বছরে $100, বা লাইব্রেরি ফি বছরে $150, এইরকম কিছু তো ফি থাকে, সেগুলোই তারা নেয়। তাছাড়া কিন্তু ওইরকম না যে তারা টাকা নিবে। কিছু ভার্সিটি অবশ্যই টাকা নেই। তো ইউরোপে যেতে পারলে ওটা সুবিধা যে ওখানে লিভিং কস্টটা দেখাতে পারলে ব্যাংকে যাওয়া যায়। আর পিএইচডির জন্য ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা সব জায়গাতেই সুপারভাইজার হচ্ছে ম্যান্ডেটরি। সুপারভাইজার ছাড়া অ্যাডমিশন ওপেনই হবে না। পিএইচডি তে অস্ট্রেলিয়াতে দিকে অ্যাপ্লাই করে, আর যদি সুপারভাইজার না থাকে, সুপারভাইজার না, ওরা আবার প্রুফ চায় যে সুপারভাইজার সাথে কথা হয়েছে, একটা লেটার দাও, সুপারভাইজার তোমাকে লেটার দিয়েছে যে সে তোমাকে সুপারভাইজড করবে, লেটারও চাই তারা। তো অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো সুপারভাইজার ইম্পর্টেন্ট থাকে পিএইচডির জন্য। আর যদি পিএইচডির জন্য ইউএসএ তে, এটা ম্যান্ডেটরি না। কেউ অ্যাপ্লাই করছে, সে যদি ইয়া থাকে যে না আমি পাবো, আমার হবে, বাট হ্যাঁ, প্রফেসরের সাথে কথা বলা অলওয়েজ বেটার। কারণ কথা বললে পরে ভালো হয় যে আমি কার সাথে কাজ করবো। আমি গেলাম ওই 2 বছর পরে আমি বললাম যে নাহলে কিন্তু নেক্সট 3 ইয়ার্স আমাকে টিএ থাকতে হবে, আরে পাওয়া সম্ভব না। আরে পালে সুবিধা কি, আরে হচ্ছে জাস্ট নিজের কাজ করা বা টাকা পাওয়া এক্সট্রা। আরে এক ধরনের স্কলারশিপ বলা যায়, কারণ আরে কাজ করায় নাই, কিন্তু বস কিন্তু কাজ করায় নাই নিজের পিএইচডি পার্টি। ওখান থেকে আর্টিকেল হয়, তো স্টুডেন্টেরও লাভ, বসেরও লাভ। তো তারপরে বলবো সুপারভাইজার না দরকার হলেও কথা বলা যে আমি কোন ফিল্ডে কাজ করতে চাই। আমি কি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবো যে সিএসসি স্টুডেন্ট হয়, নাকি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি যদি এখন কেউ এখানে থাকি, আমি যদি বলি যে সিএসসি বা সিএসসি রিলেভেন্ট, ইভেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, অন্য ইঞ্জিনিয়ারিং হতে পারে, বা সায়েন্সেরও হতে পারে, তাদের কোনো অপরচুনিটি থাকে এখন এআই অ্যাপ্লাই করার জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে এটার ফিল্ড হচ্ছে নেক্সট বিগেস্ট ফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটা ইউএসএ নিজেই ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা দিয়েছে ক্ষমতা আসার 2 দিনের মধ্যে, যে সে $500 বিলিয়ন ইনভেস্ট করছে জাস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং তারা চায় আমেরিকা নাম্বার 1 হোক। তো যাদের আমেরিকা আসার ইচ্ছা আছে, যদি সিএসসি রিলেভেন্ট ফিল্ড হয়, আমি বলবো যে জাস্ট ট্রাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুবিধাটা কি, 2 বছর যদি মাস্টার্স হয়ে যায় তারপরে ডাইরেক্ট গ্রিন কার্ড হইতে পারে। কারণ যেহেতু ট্রাম্প চাচ্ছে যে এই ফিল্ড গোটা ওয়ার্ল্ডে তারা টপ হোক, তারা চাইবে যে এই ফিল্ডে যারা ব্রাইট স্টুডেন্ট, যারা ভালো করছে ইউনিভার্সিটি গুলোতে, তাদেরকে, এই ফিল্ড তো বড় হবেই আমেরিকাতে, তো তারা আমেরিকায় থেকে যায়, তো তাদের জন্য হয়তো অন্য বিশেষ টিম নিয়ে আসতে পারে, সম্ভাবনা আছে। তো ওটা হয়তো অ্যাপ্লাই করলে 2 মাসের মধ্যে গ্রিন কার্ড পেয়ে যেতে পারে কেউ। সম্ভাবনা আছে, আমি যেটা প্রিডিকশন করছি যে সম্ভাবনা আছে যে আমরা আই রিলেভেন্ট যদি কোথাও পড়তে পারি এখানে, তো ওইটা ফিচার বেটার হতে পারে। ওকে, আমি মনে করি অনেক কথাই বললাম, আর আমরা মনে হয় কোশ্চেন পড়বে গেলে পরে আরো বেশি কিছু জানতে পারবো। আর যে কোনো কোশ্চেন, যেহেতু আমার 6.5 বছর হলো বিদেশে থাকার আমার এক্সপিরিয়েন্স আছে, শুধু পড়াশোনায় না, একাডেমিয়া, এখানকার লাইফ নিয়ে কোশ্চেন, ওয়েলকাম। যে কোনো কিছু কোশ্চেন পেতে আগ্রহী। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, কে এ স্বপ্নিল, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমার বর্তমানে আমি ড্যাফোডিলে সেকেন্ড সেমিস্টারে আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি ইউএসএ তে যদি মাস্টার্স করতে চাই, সেক্ষেত্রে আমার মানে ভালো স্কলারশিপ পেতে কি কি করা লাগতে পারে? তেমন কোনো আইডিয়া নেই আমার, তাই জিজ্ঞেস করতেছি। ওকে, যদি মানে মাস্টার্স স্কলারশিপ সবসময় কম, পিএইচডি খুবই ইজি আমি বলবো আমেরিকাতে স্কলারশিপের জন্য। বাট মাস্টার্সে যেটা করতে হবে, তাহলে আমাকে সিজিপিএ তো গুড রাখতেই হবে, এবং আমাকে আরো এক্সট্রা কারিকুলাম, মানে কিন্তু আমি যে সায়েন্টিস্ট বা আমি কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমি কিন্তু ডেফিনেটলি আমার ক্যারিয়ার শুরু হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিয়ে 2015 সালের মার্চ মাসে। তো আমি বলবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে ছোটখাটো আমার যে স্কিল ডেভেলপ করা উচিত, যে আমি আসলে গুড প্রোগ্রামার
অথবা আমি সফটওয়্যার ডেভেলপ করতে পারি, আমি দু একটা অ্যাপস ডেভেলপ করছি, বা এই ধরনের যদি আমি প্রজেক্টে কাজ করতে পারি, বিশেষ করে অনার্স ফোর্থ ইয়ারে আমি বিলিভ করি যে সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রজেক্ট আছে, প্রজেক্টটা যেন হাই ইম্প্যাক্ট প্রজেক্ট হয়। হাই ইম্প্যাক্ট মানে কিন্তু না ওইরকম না যে আমাকে পাবলিশ করতে হবে কিছু কিছু লেখে Q1 Q2, এগুলো ইম্প্যাক্ট কেউ কাউন্ট করে না। Q1 Q2 দিয়ে কোনো কাজের ইম্প্যাক্ট হয় না, বা আর্টিকেল পাবলিকেশনও কাজের ইম্প্যাক্ট বোঝায় না। কাজের ইম্প্যাক্ট বোঝায় যে আমি কি কি স্কিল গেইন করছি ওই প্রজেক্টটা করতে গিয়ে, সেটা ইম্পর্টেন্ট। আমি একটা স্কিল, সিম্পল একটা স্কিল দিয়ে পাবলিশ করলাম এবং সেটা Q1 এ খাই, Q1 এ পাবলিশ করছি, এটা মানে এই না যে আমি খুব ভালো কাজ করে ফেলছি। আমার স্কিল সেট জন্য ওই কাজে শো করে। আমি যেটা আর্টিকেল পাবলিশই করতে হবে বিষয়টা এরকম না। আমি যদি কারণ এখন তো সব ডিজিটাল, আমি যে প্রজেক্টটা লিখবো সেটা তো ডিজিটাল কপি থাকবে, সেটা দিয়েও কিন্তু আমার অ্যাডমিশন হতে পারে, ওটা পাবলিশ না হয়। কিন্তু আমি যদি প্রুভ করতে পারি যেটাতে আমি কাজ করছি সেটা আসলে ভালো কাজ ছিল, তো তখন চান্স থাকবে হাই। আর আমেরিকাতে যেটা সুবিধা, আমেরিকাতে তো আসলে মানে 3 স্তর বলা হয় ইউনিভার্সিটি গুলোকে, বলা হয় টপ ইউনিভার্সিটি, কিছু আছে তো টপ 20 বা 30 বলা হয় টপ ইউনিভার্সিটির মধ্যে একটা, মধ্যম মানের আছে তো টপ 100 বা টপ 200 গুলোকে মধ্যম মানের ইউনিভার্সিটি বলা হয়। আরো কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোকে এরা মানে লোয়ার লেভেল ইউনিভার্সিটি বলে। বাট আমার যদি বিদেশে আসতে হয় মাস্টার্স, আমি আমি বলবো যে লোয়ার ইউনিভার্সিটি মাস্টার্সের জন্য খুব একটা খারাপ না। এরপরে আমি পিএইচডি করবো গুড ইউনিভার্সিটি, হার্ভার্ড যেতে হবে পিএইচডির জন্য, মাস্টার্সে হার্ভার্ড যেতে হবে, বিষয়টা এরকম না। তো আমাকে যেখানে স্কলারশিপ দিবে সেটা যদি লো ইউনিভার্সিটি হয়, আমি র্যাঙ্ক দেখা দরকার নেই, আমি যখন আসবো তখন আমি অ্যাপ্লাই করে দিব, আমার যদি স্কলারশিপ হয়ে যায় এনাফ, আমি ওখানে চলে যাব। ওখানে যাওয়ার পরে আমি আমি অ্যাপ্লাই করবো, কারণ ওখানে আমার চান্স বেশি থাকবে। আমি যত বড় ইউনিভার্সিটি যাবো মাস্টার্সে আমার চান্স তত কম থাকবে। তবে হ্যাঁ, আমি যদি খুবই এক্সেপশনাল আমাকে প্রুভ করতে পারি তখন তো ডেফিনেটলি ওরা আমাকে নিবে, সে যে ইউনিভার্সিটি হোক না কেন। তো এগুলো মাথায় রাখতে হবে। আমি যখন প্রিপারেশন এখন থেকে নিব, আমি যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ি, আমার সামনে অনেক টাইম আছে, তো আমার সিভিটা কিভাবে স্ট্রং করা যায়, এই জন্য পড়াশোনার বিকল্প নাই। আর যেহেতু এখন টেকনিক্যাল স্কিল থাকাটা ইম্পর্টেন্ট, কম্পিউটার সায়েন্টিস্ট বা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই স্কিল গুলো ইম্পর্টেন্ট। আর হতে পারে কিন্তু পার্ট টাইম জব। আমি একটা কথা বলি, এখানে কিন্তু খুবই ডিমান্ড, যেটা স্টুডেন্টের পার্ট টাইম জব আছে সেটা হয়তো বা সফটওয়্যার ফার্মে কাজ করে, এটা ফ্রি হইতে পারে, সপ্তাহে কাজ করো 1 ঘন্টা 2 ঘন্টা, ফ্রি কাজ করো। এই স্কিলটা আমেরিকা যে কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য সাহায্য করতে পারে। ওকে, আমি মনে করি অ্যান্সার পেয়েছো স্বপ্নিল। স্যার আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। এমডি মামুনুর রশিদ ভাই, আপনি প্রশ্নটি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট সিইসির, ডেফোডিল ইউনিভার্সিটি অফ কোর্স। আসলে আমার প্রশ্নটা ছিল, আমি যদি অস্ট্রেলিয়াতে হচ্ছে মাস্টার্স করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার নিজের ফান্ডে করলে কি পরিমাণ খরচ হবে, মানে আমি নিজের ফান্ডে যদি পড়াশোনাটা করতে চাই। নিজের ফান্ডে যদি সিঙ্গেল হয় তার জন্য খরচ কম, মানে ম্যারিড হয়ে গেলে পরে খরচটা একটু বেশি, এই জন্য যে খরচটা তখন হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স কিনতে হয় হাজবেন্ড ওয়াইফ দুজনার, যদি 2 বছর মাস্টার্স এর প্রোগ্রাম হয় ওইটা তখন $5,000 থেকে $6,000 নেয়, কারণ দুজনার হইলে পারে কি হয় তোমার বেবি হইতে পারে, সেটা হিউজ কস্টিং। তো এই টাকাটার জন্য কিন্তু ফ্যামিলি গেলে পারে হেলথ ইন্স্যুরেন্স বেড়ে যায়। বাট যদি সিঙ্গেল হয় তাহলে তো 1-1,500 টাকা দিতে হবে, এটা বিশেষ সময় আসলে তো কিন্তু কন্ডিশন ভিসা পাওয়ার আগেই তোমাকে হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে। এটা ভালো যে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আসলে ভিসা দিবে না, স্টুডেন্ট ভিসা 500 যেটা আছে। এটা কেনার পরে আমি যদি বলি ফার্স্ট সেমিস্টারে যদি আমার টিউশন ফি থাকে ফর এক্সাম্পল কত, 6 মাসের সেমিস্টার তোদের 40,000, তাহলে $20,000, $20,000 যদি 13-14 লাখ টাকা হয়, সেটা হয়তো বা 60% প্রথমেই নিবে তারা, হয়তো 10 লক্ষ টাকা নিল। আর নিজের আরো আরো খরচ আছে, তো বা প্রথম 2-3 মাস ওখানে থাকা খাওয়া খরচ সবকিছু মিলে বলবো আমি প্রায় $20 লক্ষ আমি ধরে নিলাম। এরপরে একটা ছেলে যদি চালাক হয় তার হাত জীবনে একটা টাকা নেওয়া লাগবে না, বাট এই $20 লক্ষ তাকে ইনভেস্ট করতে হবে। এবং এটা একবারে না, আমি বলছি প্রথমবার হয়তো অ্যাডমিশন ফি এর জন্য $10,000 দিয়ে লাগলো, $10,000 ওইদিকে 1,000, মানে প্রায় 13-14 হাজার, মানে 10-12 লক্ষ টাকা প্রথমে ইনিশিয়ালি ইনভেস্ট করা লাগবে। ওখানে যাওয়ার পরে 2-4 মাস তো ফ্যামিলিকে টানতে হবে তোমাকে, যে এই টাকাটা আমি সর্বোচ্চ $20 লক্ষ। তারপর একটা ছেলে চালাক হলে পারে সে নিজে থাকতে পারবে এবং বাসায় টাকা পড়াতে পারবে, আমি ড্যাম শিওর। এটা সম্ভব অস্ট্রেলিয়াতে, কিন্তু এটা আমেরিকা সম্ভব না। আমেরিকাতে এখন তো বরঞ্চ আমারই কিছু স্টুডেন্ট এই মিশিগানে, আমার ইউনিভার্সিটি পড়ে না, বাট ওরা পরে ইউনিভার্সিটি মিশিগানের কিন্তু আরো ক্যাম্পাস আছে, যেমন ওইগুলো একটু ছোট র্যাঙ্ক বাট গুড, তারপরে তো তারা পড়ছে আমেরিকাতে, যে ওইগুলো হয়তো র্যাঙ্ক বেশি ভালো না, বাট স্টিল তারা পড়ে, হয়তো একজন পড়ে হচ্ছে ফ্লিট, আর নামি তো বলে ক্যাম্পাস গুলো হচ্ছে আরেকটা জায়গা আছে, তো ওই ক্যাম্পাসে তারা পড়ে। মিশিগানে আমার এখন ড্যাফোডিল 5 জন স্টুডেন্ট পড়ে, তারা মাস্টার্স করছে এবং তারা ফার্স্টের শেষের দিকে। তো তারা 1 বছর পর তাদের টার্গেট হচ্ছে চাকরি পাবে এবং তারা এটা করবে, কিন্তু তারা এখন কাজ করতে পারে না ভাবে।
আমি কালকে ফোন দিলাম, এক ছাত্র, সে কাজ করে তোমার মনে করো ইয়াতে, ওটা হচ্ছে হোস্টেলে কাজ করে। তো ওখানে সে ভয় তাও গেছে, তাই আমি বললাম তুমি গেছো কেন? তো বলছে স্যার আমি আজকে আসছি, বাট আমি তো খুব কম করি। অবশ্য অনলাইনে ফ্রিল্যান্সিং করে, তো সেটা সে কি কোনো না কোনো ভাবে টাকা ম্যানেজ করে। বাট তার ইচ্ছা ছিল এখানে আসবে, তাই আসছে, বাট টাকা দিচ্ছে পড়তে আসছে। বাট এখানে চ্যালেঞ্জিং হচ্ছে কাজ করা যায় না, কিন্তু অস্ট্রেলিয়ায় কাজ করা যায়, কানাডায় কাজ করা যায়, এটা হচ্ছে অ্যাডভান্টেজ ওখানে টাকা দিয়ে পড়তে গিয়ে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাই, এমডি আসিফ ভাই, আপনি প্রশ্নটি বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই। আসসালাম। আমি হচ্ছে মোহাম্মদ আসিফ। আমি হচ্ছে পিএসসি কমপ্লিট করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, গণিত বিভাগের 8ম ব্যাচ। আমি মাস্টার্স করছি বুয়েট থেকে। এখন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ডিপার্টমেন্টে ম্যাথমেটিক্সের টিচার হিসেবে আছি আর কি। তে আমার ইচ্ছা হচ্ছে আর কি পিএইচডির জন্য। আমার প্রথম টার্গেট হচ্ছে মুসলিম কান্ট্রিগুলো ছিল, যেমন মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে। বাট আমি খুঁজলাম ওর দিকে আসলে পিএইচডির জন্য খুব একটা বেশি, মিডল ইস্টে বিশেষ করে সৌদি আরব বা কাতার এগুলোতে আসলে এরকম অপরচুনিটি নাই। মালয়েশিয়াতে আছে, বাট আমি তো আসলে সলিটন নিয়ে কাজ করি। ইভেন আপনিও হয়তো ফার্স্টের দিকে সলিটনে কাজ করছেন, আমি যতদূর জানি হারুন স্যারের সাথে আপনার হয়তো কাজ ছিল, কিছু কাজ ছিল। আমিও হচ্ছে হারুন স্যারের সাথেই কাজ করছি। তো এখন আমি ওইটা নিয়ে কাজ করতেছি, এখন আমার জন্য কোনটা আর কি ভালো হবে। গুড আর কোশ্চেন। আপনি কি পিএইচডির জন্য কোনো স্টুডেন্ট নিচ্ছেন কিনা? না, আপনি আমি নিজে আপাতত কোনো পিএইচডির জন্য স্টুডেন্ট নিচ্ছি না। আহ, তো ওকে। আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমার আমি হচ্ছে অনার্সে যেটা কাজ করছিলাম বাইপার্কেশন সলিটন নিয়ে, ওটার উপর একটা হিলিওনে কিউয়ান আছে, ওটার 16টা সাইটেশন হয়ে গেছে। আর মাস্টার্সে সলিটন নিয়ে কাজ করছিলাম। তো মাস্টার্স আমার থিসিসটা হচ্ছে 2টা পেপার করছি, এবং একটা কিউয়ানে পাবলিশড হয়েছে পলসন, আর একটা হচ্ছে ফিজিক্স স্ক্রিপ্টটা যেটা কিউ2তে। আরও 2টা সাবমিট করা আছে, একটা পার্শিয়ালে সেটা কিউয়ান, আর একটা কিউ2তে। আর এর মধ্যে আমি আরো 2টা কনফারেন্স পেপার অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে, একটা ইলসিভারে আর একটা এআইপিতে। আর মোটামুটি 6-7টা মতো কনফারেন্স অ্যাটেন্ড করা আছে, বাট পেপার হচ্ছে এইগুলাই। আর এর পাশাপাশি কাজ করছি। এই তো। ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ। সরি, সরি। ওকে, সো গুড কোশ্চেন। তো আমি যদি মানে টার্গেট থাকে আমার হয়তো মিডল ইস্ট বা মুসলিম কান্ট্রিতে যাওয়ার, মালয়েশিয়া তো ডেফিনেটলি অনেক মানে বাংলাদেশের মতোই, মানে ওখানে লিভিং কস্ট কম বা অপরচুনিটিও কম হিসাবে। আহ যদি মিডল ইস্টে কারো যাওয়ার ইচ্ছা থাকে, আমি বলবো কাউস্ট, মানে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, যেগুলা এশিয়ার নাম্বার 1 আগামী কিছুদিনের পরে। ওখানেই দেওয়া হয় সবচেয়ে বেশি স্কলারশিপ এবং পৃথিবীর সবচেয়ে মনে হয় ভালো স্কলারশিপ, এবং সবাই ট্রাই করতে পারে। ওখানে কিন্তু সব শিক্ষক হচ্ছে সব আমেরিকার, এবং এটা ওই কিং বা জীবিত কিং এর নামে, তো এই জন্য মানে অনেক বেশি। ওটা খুবই ছোট ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি, বাট ওয়ার্ল্ডে 25 বছরের নিচের মধ্যে মনে হয় এখন নাম্বার 1 ওয়ার্ল্ডে। আর গোটা ওয়ার্ল্ডে এখন টপ 100 এর মধ্যে তারা র্যাঙ্ক করছে, এবং খুবই ভালো ইউনিভার্সিটি, এবং তাদের হচ্ছে হিউজ ফান্ডিং করে তারা, এবং তারা প্রচুর স্টুডেন্ট নেয়, অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট যায়। তা আমি বলবো বাংলাদেশি স্টুডেন্ট যদি অপরচুনিটি থাকে অ্যাপ্লাই করার জন্য। আর যেহেতু ম্যাথমেটিক্স এর অ্যাডভান্টেজ তো কম না, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সাবজেক্টে পড়তে পারি। ম্যাথমেটিক্সে আমি যদি অনার্স করে আসি, তার মাস্টার্স করে আসি, তার মানে এই না ম্যাথেই পড়তে হবে। তবে আসিফকে বলবো যে ম্যাথে পড়াশোনা করছি মানে ম্যাথ না দেখে যদি আমি ইঞ্জিনিয়ারিং এ চলে যেতে পারি, এটাও বেটার। আমি পিএইচডি অ্যাপ্লাই করতেই পারি। আমি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি আগে যে এটা কিন্তু ফিউচার অনেক ভালো। আমি যদি পড়তে চাই, আমার ম্যাথমেটিক্যাল স্কিল আছে, আমি এটা প্রুভ করলাম, এটা আমি দেখালাম। কারণ ম্যাথমেটিক্স এর যে বিষয়টা, ম্যাথমেটিক্যাল একাডেমিতে যে আমরা বাংলাদেশে গবেষণা করি, সেটা আসলে এই আমেরিকা এগুলা খাবে না। কারণ নাকি এই গবেষণাটা হচ্ছে গিয়ে এক ধরনের মানে ওই লেভেলের না, যে লেভেলের ম্যাথ এরা রিগোরাস ম্যাথ করে, এগুলো রিগোরাস ম্যাথের মধ্যে পড়ে না। এগুলা জাস্ট সলভ প্রবলেম, মানে এগুলা নিয়ে একাডেমি টিকে থাকাটা খুবই ডিফিকাল্ট। এবং অ্যাডমিশনও যে অত ইজিলি হবে বিষয়টা এরকম না। এটা ট্রু যে আমি নিজেও আমি 2013-14 সালে করছি, সেটা আমি একটু বলে শুরু হয় ওই ফিল্ডটা। তো আমি হয়তো তখন 2-4টা করছিলাম কাজ হারুন স্যারের সঙ্গে, তো ওইটা দেখেই হয়তো আমি অস্ট্রেলিয়াতে গেছি। মানে ওইটা দেখে বললে ভুল, কারণ আমার তো আসলে আরো অনেক কিছু ছিল তারা দেখছে, শুধু তারা ওই রিসার্চই দেখে না। তারা যখন দেখছে যে প্রোফাইল দেখছে, সবকিছু দেখছে, তো তখন তারা ডিসিশন নিয়েছে। তো ওইটা ছিল আলাদা কেস। তো আমি বলবো যে এখন শুধু ওই ম্যাথের না লেগে থেকেই যে সিএসসি যদি হয় আমি চলে যাবো। আমি যদি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হয় আমি ট্রাই করবো, কারণ ওগুলো হচ্ছে ভালো ফিল্ড আরো, ম্যাথের চাইতে ফার ফার বেটার এগুলো। যেমন আমি নিজে হয়তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পিএইচডি করতাম, আরো বেটার কিছু করতাম, মানে আমার নিজে ফিল হয়।
অপরচুনিটি ছিল, বা আমি হয়তো বা তখন আমাদের সময় যেটা চ্যালেঞ্জ ছিল যে জিআরই, আমি পরীক্ষা দিয়েছি জিআরই, বাট আমার ইংলিশের স্কোর খারাপের জন্য আমি কোনোদিন অ্যাপ্লাই করিনি। শুধু অ্যাপ্লাই করছিলাম একটা ভার্সিটি, সেটাতে হয়ে গেছে, আমি যাইনি গো। ওটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড কলেজ পার্ক ক্যাম্পাসে। তো ওটাও খুব ভালো ইউনিভার্সিটি। আমি যখন অনেকের সাথে কথা বলছি, অনেক ওখানে মানে ওটা ওরা ভালো ইউনিভার্সিটির মধ্যে ধরে, কারণ ওরা খুব ভালো র্যাঙ্কে ছিল। বাট আমি যাইনি ওখানে পড়তে, পরে আমি অস্ট্রেলিয়া চলে যাই। বাট আমি বলবো যে অপরচুনিটি থাকে, যেমন আমি নিজেই কিন্তু ইংল্যান্ডে একটা ইউনিভার্সিটি চান্স পেয়েছিলাম, এটা ছিল যে ম্যাথমেটিক্যাল বায়োলজি, বাট বায়োম্যাথমেটিক্স এরকম কিছু। বাট এই যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যাওয়া যায় ম্যাথ থেকে বা ফিজিক্স থেকে বা অন্য সাবজেক্ট থেকে যাওয়া যায়, ইভেন কম্পিউটার সায়েন্স থেকেও যাওয়া যায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রিলেভেন্ট কোর্সে। এগুলো বেটার হবে আমি বলবো। জি, ধন্যবাদ। অ্যাপ্লাইড ফিল্ডে আমি যাওয়া বেটার আরেকটা হবে। জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এগুলো better হবে। হ্যাঁ, আমি হচ্ছে যখন বুয়েটে ছিলাম তখন আমি হচ্ছে মডেলিং এর উপর একটা করছিলাম, ছিলাম ইউজিসির, এই ডিপ থ্রি আউটব্রেক ইন বাংলাদেশের সিনারিও। বাট কি কারণে যেন হঠাৎ করে আমি ওই ফিল্ড থেকে চলে আসি মডেলিং, যেটা বুয়েটে আর কি প্রথম লঞ্চ করে। তারপর আবার সলিটনে ব্যাক করি। এখন আমি চাচ্ছিলাম যে এআই বেস যে কাজটা করতে আর কি, এআই বেস এই আমাদের এই ফিল্ডটাতে এআই দিয়ে মানে কেওয়াটিক নেচার গুলো প্রেডিকশন করা। তো এইটা মানে কতটুকু কি হবে, নাকি মডেলিং এ ফেরত যাব? এখন এখন বিষয়টা হচ্ছে সলিটনের যে বিষয়টা হয়, মানে সেটা তো আসলে ওই রকম গবেষণার মধ্যে পড়ে না, এবং একটা নেশার মতো। মানে এখন তো দেখো অনেক নেশা হয়ে গেছে, এটা আবার নেগেটিভ ইম্প্যাক্ট। কারণ এটা তো জাস্ট কয়েক ঘন্টার কাজ, সত্যি যেটা কথা। এটা জাস্ট কিছু রান করলে পরে হ্যাঁ, হ্যাঁ। কিছু করতে পেয়ে গেলাম, কিছু গ্রাফ ড্র হয়ে গেল, লেখে টেকে পাস করে দিলাম, Q1 এ পাবলিশ হচ্ছে, এটা নিয়ে আমি খুব খুশি হয়ে গেলাম, অনেক স্যাটিসফ্যাকশন আসতেছে হাজার হাজার। এটার মানে এই না যে তোমার অ্যাডমিশন হয়ে যাবে কোথায়। ঠিক আছে, তো এইটার আমি বলবো যে এটার জন্য অন্য কিছু চিন্তা করা, মানে আমি গবেষণা যদি কোনো অপশন থাকে, যে আসলে চিন্তা করা যে আমি আসলে সলিডারি কাজ করছি, এইটাতে আরো মডিফাই কিভাবে করা যায়। তার মানে আমার স্কিল সেট এখানে বেশি দেখাতে হবে। আমি হয়তো নিউমেরিক্যালি সলভ করতে পারি কিনা ইকুয়েশন গুলো, আমি এই এক্সাক্ট সলিউশন এসব মেথড বাদ দিয়ে আদৌ কোনো ওয়ে আছে কিনা, আমি বাউন্ডারি কন্ডিশন গুলো বুঝি কিনা, বা আমি পিডিএ সম্পর্কে জানি কিনা। আমার একটা ভালো না লাগলে পরে আমি কম্পিউটার সায়েন্স কিভাবে অ্যাপ্লাই করবো সেটা চিন্তা করতে হবে। শুধু যে এখানে অ্যাপ্লাই করতে হবে তাও না, আরো কত ফিল্ড আছে যে কোনো চেঞ্জ হচ্ছে, এগুলো মানে অ্যাপ্লাই করতে পারি কিনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো চিন্তা করতে হবে। ধন্যবাদ, বুঝতে পারছি। আমার আসলে ইন্টারেস্ট হচ্ছে মানে এই যে জিনিসগুলো হচ্ছে আসলে আমি চাচ্ছিলাম যে এই যে আমাদের হয়তো আপনি জানেন এই যে সুনামি বা সিসমিক ওয়েভ গুলা, আমার মূলত এই বিষয়গুলোতে কাজ করার খুব ইচ্ছা। সেই জন্য আর কি, যেহেতু সলিটনের সাথে একটা ভালো একটা রিলেশন আছে, সেই জন্য আর কি আমার আগ্রহটা বললাম আর কি। না, আর বিদেশে যাওয়ার থাকলে এখন লেগে থাকতে হবে, এখন সুপারভাইজারকে মেইল করতে হবে, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে যে কোন ইউনিভার্সিটি হতে পারে বা এই রিলেভেন্ট গবেষণা করে। একটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু আমি আর্টিকেল পড়ে বুঝলাম যে ওইসব সম্পর্কে আমার জিরো ধারণা, তাহলে ওই ভার্সিটিতে অ্যাপ্লাই করলে আমার অ্যাডমিশন হবে না কোনোদিন। কারণ ওদের রিসার্চ লেভেলে অন্যরকম, যেটা আমি কিছুই বুঝতে পারছি না। ওরাই লিখে রাখছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু ওখানে আমার কিছু বোঝার অপশন নাই, তার মানে ওখানে আমার যাওয়া যাবে না, অ্যাপ্লাই করে কোনো লাভ নাই ওখানে। জি, বুঝতে পারছি। আমি নিজেও দেখছি যে ওখানে আসলে লেখা থাকে পিডি বা লন্ডনের, বাট বা ওদের যে আর্টিকেল ওইগুলো পড়ে আসলে আমরা ওই লেভেলে আসলে পড়াই না বা আমরা পড়িও না। ধন্যবাদ আর কি। ধন্যবাদ। যে টিপু আগারওয়াল ভাইয়া, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি বলেন। জি, আসসালামু আলাইকুম নিজাম ভাই। আসসালাম। ভাই আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটে অনার্স কমপ্লিট করছি। ফার্স্টের দিকে আমি গভর্নমেন্ট জবের দিকে ট্রাই করছিলাম, বাট এখন রিসেন্টলি ভলিউম মনে আইএলটিএসে হয় কম, আমার আমি কম শুনতে পাচ্ছি। ভলিউম মনে হয় ভাই এখানে কম ফার্স্টের আছে। দিকে ফার্স্টের দিকে আমি গভর্নমেন্ট জবের দিকে ট্রাই করছিলাম ভাই, বাট এখন আইএলটিএস দিছি রিসেন্টলি 7 আমার আসছে আইএলটিএসে। আমি একটা ফার্মে আছি ডেটা অ্যানালিস্ট হিসাবে। এখন ভাই আমি ওই এআই এন্ড ডেটা অ্যানালিস্ট হিসাবে ইউএসএ বা বাইরের কান্ট্রিতে যেতে যাচ্ছি, বাট ফুল ফান্ডেড কোথায় পাবো বা কিভাবে পাবো, বা আবার তেমন পেপার নাই, একটা পেপার অনলি আছে, বা কি করলে ভাই ফুল ফান্ডটা পেতে পারি, বা কোন কান্ট্রিটা প্রেফারেবল বেশি ভালো হবে? এখন ফুল ফান্ডেড বিষয়গুলো তো আসলে অনেকগুলা প্যারামিটার ডিপেন্ড করে, মানে আর্টিকেল থাকে, এক্সপেরিয়েন্স থাকে, আবার ডিপেন্ড করে যে ওই ডিপার্টমেন্ট চাচ্ছে এরকম লোক যারা হয়তো বা ইন্ডাস্ট্রিতে কিছু কাজ করে, এক্সপেরিয়েন্স আছে। আইএলটিএস গুড, যে ইংলিশে আর কোনো ভার্সিটি হয়তো বা ইয়া করবে না, এবং সব ভার্সিটিতে অ্যাডমিশন হবে, কিন্তু সমস্যা হলো ফান্ডিংটা নিয়ে।
জি 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 ভাই। ফান্ডিংটা ওরকম না, ফান্ডিংটার জন্য মানে এটা খুব বলা টাফ। অনেকে জিরো আর্টিকেলে ফান্ডিং পায়, এটা সত্য কথা। জি ভাই। জিরো আর্টিকেল সিজিপি ওরকম তুলনামূলক বেশি না, তারপরে তারা ফান্ডিং পেতে পারে। এটা ডিপেন্ড করছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট, মানে চাহিদার উপর। আমি যদি ইউনিভার্সিটি মিশিগান, আমি সেখানে আসছি অ্যানার পরে, এখানে যদি হয়তো ডিপার্টমেন্টে 5 জন লোকের দরকার হয়, তো অ্যাপ্লাই করছে 4 জন, 4 পয়েন্ট স্টুডেন্ট, আর একজন অ্যাপ্লাই করছে 3.5 পাওয়া। ফর এক্সাম্পল 3.5 হচ্ছে 5th নাম্বারে, সেও তো চাকরি পেয়ে গেছে, স্যালারি অ্যাডমিশন হয়ে গেছে স্কলারশিপ সহ। তো এটা অনেক সময় জি লাকের ভাই। উপর ডিপেন্ড করছে কে আমার এগেনস্টে অ্যাপ্লিকেন্ট কারা। আমার এগেনস্টে অ্যাপ্লিকেন্ট যদি তুলনামূলক আমার সাথে স্ট্রং হয়ে যায়, আমি অ্যাডমিশন পাবো না। অ্যাডমিশন পাবো, কারণ আমি যদি বলছি ফান্ডের বিষয়টা, অ্যাডমিশন অনেকের হতে পারে, এখানে প্রায় সবারই আমি বিলিভ করি অ্যাডমিশন হয়ে যাবে বিদেশে যে কোনো জায়গাতে। কিন্তু সমস্যা হলো ফান্ডিং। আর যদি আমি ফান্ডিং করতে চাই, তাহলে আমি বলবো যে আমেরিকা না, অস্ট্রেলিয়া চলে যাওয়ার জন্য। কারণটা কি, আমি ফান্ডিং করলে পারে ওখানে রিটার্ন হচ্ছে গ্যারেন্টেড রিটার্ন, অস্ট্রেলিয়াতে গ্যারেন্টেড না। তার উপর টার্ম বেশি, সরি আমেরিকাতে গ্যারান্টেড না, টার্ম বেশি আরো ঝামেলা করে দিচ্ছে। টার্ম বেশি যদি মনে হয় যে তার দরকার নাই লোকরে, সে বের করে দিবে কোনো কথা ছাড়াই। ওভার স্টে মানেই কিন্তু এখন ইলিগাল ইমিগ্রেন্ট। মানে আমার ভিসা দিয়েছে আমেরিকা 2 বছরের জন্য, আমি যদি 2 বছর 2 মাস থেকে যাই, মানে 1 মাস ফ্রি, কিন্তু 1 মাসকে তারা পাপ ধরে না, মানে তারা অন্যায় হিসেবে ধরে না যে 1 মাস লেট হবেই পারে। কিন্তু 1 মাস পার হয়ে গেলেই তখন সেটাকে ধরবে ইলিগাল ইমিগ্রেন্ট, তখন তাকে কিন্তু যে এখন কিন্তু ট্রাম্প যেটা করছে একদম সেই, আমরা যেমন দেখছি অনেক মুভি দেখছি না, যে পায়ে হাতে শিকল বেঁধে ও কিন্তু সবাইকে কিন্তু শিকল বেঁধে তুলছে। মানে এটা কিন্তু মেসেজ একটা, যে তোমাকে আমি কত ধরনের ইয়া করতে পারি, হিউমিলেট করতে পারি। তো এইটা একটা চ্যালেঞ্জিং। যদি কারো টাকা দিয়ে পড়তে আসার ইচ্ছা থাকে এবং থাকার ইচ্ছা, সেটেল ডাউন, যদি কোনো কারণে এখানে জব না পায়, এবং ট্রাম্প কিন্তু বের করে দিবে কার ধরে, কোনো কথা ছাড়াই। এটা এটা ভাই মাথায় নিতে হবে, যারা বিশেষ করে এখন রানিং মানে আসার চেষ্টা করছে। আর যারা 4 বছর পরে আসবে, হয়তো ট্রাম্প নাও থাকতে 4 বছর পরে, তখন ডেমোক্রেট আসলে সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা আলাদা কথা। ভাই বলতে চাচ্ছি এই যে ফুল ফান্ডের কোনো ক্রাইটেরিয়া কি আছে, বা আদৌ কি কিছু ডিপেন্ড করে? না, কোনো কিছুরই আসলে কোনো ক্রাইটেরিয়া নেই, এটা রিলেটিভ। মানে এরকম না, মানে জি এটা জি এটা হচ্ছে ডিপেন্ড করে। একজন ছেলে 3.5 অ্যাপ্লাই করছে, সে 5টা ভার্সিটিতে, তারই ইমিডিয়েট ফ্রেন্ড অ্যাপ্লাই করছে 3.4 নিয়ে 5টা ভার্সিটিতে, হয়তো 3.4 নিয়ে সেই হয়তো অ্যাডমিশন হয়ে গেছে, স্কলারশিপ হয়ে গেছে। ডেফিনেটলি একই ভার্সিটিতে না, একই ভার্সিটি হলে বিষয় করবে, ম্যাটার করবে। আমি যদি একই ভার্সিটিতে 3.4, ওর 0 আর্টিকেল, আমার 2 আর্টিকেলস, আমার 3.5, তাহলে আমারই হবে, এটা হচ্ছে বাস্তব কথা। কিন্তু যদি ভার্সিটি চেঞ্জ হয়ে যায়, ওদের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে, ওদের রিলেটিভ অ্যাপ্লিকেন্ট চেঞ্জ হয়ে গেছে, তার মানে সে পেয়ে যেতে পারে অ্যাডমিশন উইথ ফান্ডিং। এটা ডিপেন্ড করে আসলে রিলেটিভলি, এটা বলা খুবই টাফ, কেউ বলতে পারবে না। একজন 4-4 পাইছে মানে সে যে অ্যাডমিশন পেয়ে যাবে বা স্কলারশিপ পেয়ে যাবে, এর কোনো গ্যারান্টি নাই। আবার 3.5 যে পাবেন, আবার 3 যে পাবেন, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য যখন অ্যাপ্লাই করতে হবে ফান্ডিং এর জন্য বা নন ফান্ডিং এর জন্য, আমি বলবো যে মোর দেন অ্যাটলিস্ট 10 ভার্সিটি অ্যাপ্লাই করা উচিত, এবং বিভিন্ন ক্যাটাগরির, ক্যাটাগরি এ, ভাই। ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। ভাই তারপরে এই যে রিসার্চ পেপার বা সাইটেশন বা এগুলা কতটুকু মানে? এগুলো তো বললাম যে রিলেটিভ। যখন এটা এখানে কেউ কিন্তু ওই 100টা মানে রিসার্চ কম্পোনেন্ট আছে কিনা এটা তারা দেখবে। রিসার্চ কম্পোনেন্টে কারো 100 আর্টিকেল, কারো 2টা আর্টিকেল, যার 2টা আর্টিকেল তার ডিপ নলেজ বেশি ছিল, ফর এক্সাম্পল তার নলেজ বেশি, সে মানে অনেক কিছু পড়াশোনা করছে যেটা আপার স্টাডি। একজনের 100 আর্টিকেল, 2000 সাইটেশন, কিন্তু তার ওটা পড়ে দেখলে পারে যে ওটা জাস্ট হাই স্কুলের ছেলেপেলেই করতে পারে। তো বিষয়টা কোন কমে গেল। এখানে কিন্তু কেউ Q1 Q2 গুলো কিন্তু দেখার টাইম নাই এখানে, বা আমার এই 1000 সাইটেশন এর দেখে না। দেখবা অনেকের আছে যে এরকম 2000 সাইটেশন, 3000 সাইটেশন, কিন্তু পৃথিবীর কোথাও তাকে অ্যাডমিশন দিচ্ছে না। কারণটা কি, সে হয়তো বা সে মনে করছে আমার তো অনেক সাইটেশন, তাহলে আমার ফ্রেন্ড 0 আর্টিকেল ওই ভার্সিটি পড়ে, আমি ওখানে অ্যাপ্লাই করবো কেন, হচ্ছে ভালো ভার্সিটি যাবো। কিন্তু হচ্ছে ভালো ভার্সিটি তাকে নিচ্ছে না কখনো, কোনোভাবেই। তো এই মানে বিষয়টা আছে, আর্টিকেল সাইটেশন এগুলা রিলেটিভ কথাবার্তা। এগুলা বিশেষ করে আমেরিকা এগুলো দেখে না। আমেরিকা বা উন্নত যে কান্ট্রি গুলো আছে, এগুলো হয়তো থাকতে পারে, এগুলা হতে পারে মিডল ইস্ট, আমি বলছি জন্য এটা কিন্তু মিডল ইস্টের জন্য বেটার প্লেস। এটা হইতে পারে অন্য জায়গাতে। ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ ঠিক সো আছে। মাচ। এমডি আলামিন ভাইয়া, আপনি প্রশ্নটি বলেন। ভাই আমি পাবনা বিজ্ঞান বুদ্ধি বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার শেষ করেছি। তো ভাইয়া আমি হচ্ছে লাস্ট ইয়ারে আমি সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। হুম। তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্সে, আমি এখান থেকে ইকোনমিক্সে করছি অনার্স মাস্টার্স। কিন্তু আম, আমার হচ্ছে আগে থেকে ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস। হ্যাঁ, তো ভার্সিটিতে আসার পরে ইন্টারমিডিয়েটে তো ইকোনমিক্স ছিল, ভার্সিটিতে আসার পরে দেখি যে ইকোনমিক্সে সবই হচ্ছে ক্যালকুলাস। তো আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ক্যালকুলাস তো মনে করেন টোটালি মাথার উপর দিয়ে যায়।
এমন এমন ম্যাথ আমি দেখছি যে ম্যাথ ডিপার্টমেন্টে যারা পড়ে মানে ওই টাইপের ম্যাথ এরকম। তো আমার কাছে অনেক ক্রিটিক্যাল মনে হয়েছে, কোন রকম মনে করেন ঠেলে ঠেলে করে আর কি পার হয়েছি। তো এখন যখন আমি হায়ার স্টাডিজ এর বিষয়ে ডিসিশন নিলাম যে বাইরে যাব, তো তখন দেখতেছি যে আমি আসলে বাইরে, বিশেষ করে আমার ইচ্ছা যে ইউএসএ। তো ওইখানে ইউএসএ বা যে কোনো কান্ট্রি হোক না কেন, আমি আসলে ইকোনমিক্সে আমার পক্ষে পসিবল হবে না, যেহেতু আমি বুঝি না ক্যালকুলাস। তো এই জন্য পরে আমি ডিসিশন নিলাম যে আমি তাহলে, আমার যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমি হচ্ছে গভর্নমেন্ট পলিটিক্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসন যেটা, তো এই সাবজেক্টে আমি হচ্ছে যাব। পরবর্তীতে আমি ওই সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে আমি হচ্ছে এমবিএ তে এডমিশন নিয়েছিলাম। তো আমি হচ্ছে দেশে ঝামেলা হইলো, হওয়ার কারণে এই আগস্টে যখন ঝামেলা হলো, আমি আমার ইন্টারভিউ ডেটটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। পরে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে পারি নাই। তো এই বছরে আমি হচ্ছে আবার পুনরায় আমি হচ্ছে অন্য সাবজেক্টে ট্রাই করছি। আমি দুটা ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লাই করছি। আমি টোফেল দিয়েছি আর হচ্ছে জিআরই দিয়েছি, হ্যাঁ। তো আমি এবার হচ্ছে অ্যাপ্লিকেশন করছি উটা স্টেট ইউনিভার্সিটি, আর এটা হলো ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো। তো ওইখানে আমি করছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একটাতে, আর একটা পলিটিক্যাল সায়েন্সে। তো এখন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার তো সাবজেক্ট ছিল ইকোনমিক্স, এখন আমি তো সাবজেক্ট টোটালি চেঞ্জ করতেছি। তো যদি আমি ওদের কাছে, মানে আমি কি আসলে অন্য ডিপার্টমেন্টে যে যাচ্ছি, তাহলে ফান্ডিংটা আমি আসলে, ওরা আমাকে কিভাবে দেখবে ফান্ডিং এর বিষয়টা, এইটা একটা বিষয়, যে ফান্ডিং ওরা আমাকে দিবে কিনা, যেহেতু অন্য ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লাই করছি, এটা একটা। আরেকটা হলো, আমি যেগুলোতে অ্যাপ্লাই করছি একটা তো জিআরই রিকোয়ার্ড না, ডাজ নট রিকোয়ার্ড। তো সেই ক্ষেত্রে ওরা গ্রাজুয়েট কোঅর্ডিনেটর বলছে যে আপনার জিআরই করলে আমাদের লাগবে না, আপনি টোফেল দিয়ে অ্যাপ্লাই করেন। তো আমার যে জিআরইটা আছে, তো সেই ক্ষেত্রে আমি কি কোনো বেনিফিট পাবো কিনা, যেগুলোতে হচ্ছে ডাজ নট রিকোয়ার্ড আছে। আর আমি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অন্য সাবজেক্টে যাচ্ছি, আমি কি আসলে আমার ফান্ডিং আমি আসলে পাবো কিনা অন্য সাবজেক্টে যাচ্ছি এই ওকে জন্য। ওকে। তো প্রথম কোশ্চেন, যে আমি যদি অন্য ডিপার্টমেন্টে ভর্তি হয়, তো ফান্ডিং আসলে আসে ওই ডিপার্টমেন্ট থেকে। আমি হয়তো ম্যাথে পড়ছি, আমি এখন সিএসসি তে জি। অ্যাডমিশন নিচ্ছি ফর এক্সাম্পল। তো সিএসসি তে আমাকে অ্যাডমিশন দেয়, তারা ফান্ডিং দিবে যে সিএসসি র আমি কোন সাবজেক্ট পড়াতে হবে। তাহলে সিএসসি তে ম্যাথ আছে, আমাকে হয়তো বলতে পারে যে ম্যাথটা দেখাশোনা করো বা মার্কিং এর সাহায্য করো ফর এক্সাম্পল। তারা কিন্তু ওটা দেখবে। আর ডেফিনেটলি আমি যদি ইকোনমিক্স, তো অবশ্যই ভালো সাবজেক্ট ছিল, আমি জানি না কেন সুইচ করার ইচ্ছা। বাট পলিটিক্যাল সায়েন্স, আমার তো বিদেশে আসার ইচ্ছা, কিন্তু আমি এখানে যা আছে সবার কিন্তু সেটেল ডাউন হওয়ার, এটা হচ্ছে সত্য কথা। হুম। সবাই জি ভাই। টার্গেট সেটেল ডাউন হওয়া, এটাই কিন্তু উদ্দেশ্য। তো পলিটিক্যাল সায়েন্সের কিন্তু ক্যারিয়ার ওরকম পাত বাসে না। বিশেষ করে আমি বলবো যে হচ্ছে ভালো পাবলিক হেলথ বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো আছে, বা এমবিএ ফর এক্সাম্পল, সেগুলা বেটার কোর্স। বাট এমবিএ হয়তো বা ফান্ডিং নাই বললেই চলে, আমি যেটা জানি। এমবিএ বিষয়টা আলাদা, কারণ এমবিএ হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। তো দেখা যায় ইভেন গুগলের সিইও কারেন্ট, যে সুন্দর পিচাই, একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরেও কিন্তু এখানে মাস্টার্স করছে স্ট্যানফোর্ডে, তারপরেও কিন্তু সে গুগলের সিইও এর আগে কিন্তু এমবিএ ডিগ্রি নিয়ে নিয়েছে। তার মানে এমবিএ একটা প্রফেশনাল ডিগ্রি। তো এই প্রফেশনাল ডিগ্রিতে স্কলারশিপ নাই বললেই চলে। আর পাবলিক হেলথে দিতে পারে এম না, এমএস পাবলিক বা অ্যাডমিনিস্ট্রেশনে আমি ওই যে আরেকটাতে করছি ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো, এটাতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে করছি। পাবলিক ইনস্টিটিউশনে দিতে পারে। তবে আমি বলবো যে ইকোনমিক যেহেতু ছিল, ম্যাথ ভালো লাগে না, যে সাবজেক্ট আছে যে হেলথ নিয়ে, পাবলিক হেলথ নিয়ে, বাট যদি কম্পিউটার প্রোগ্রামিং যদি ভালো লাগা থাকে, কিছু একটু কোডিং, মানে একটু কম্পিউটার ঢুকাই দিতে পারলেই কিন্তু এখন পৃথিবী চলছে কম্পিউটারের উপর, যে সাবজেক্ট থেকে আসে না কেন। এখন মানে এজ অফ কম্পিউটার, মানে মানুষ কম্পিউটার সাথে থাকতে পারে না, ফোন সাথে থাকতে পারে না, ইন্টারনেটে থাকতে পারে না। তো এই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আমার সাবজেক্টের জন্য রিলেভেন্ট হয় এর সঙ্গে কোনোভাবে। ফিউচার এটাই চলবে ফিউচার। আর ডেফিনেটলি ওইটা অ্যাডমিশন তো হয়ে যাবে, কিন্তু ওই সমস্যা হবে, ফান্ডিং নিয়ে সমস্যাটা হবে। ইভেন ইকোনমিক্স স্কুলে গেলে মাস্টার্সে ফান্ডিং নিয়ে সমস্যা হবে। সমস্যা হলো, সুবিধা হলো কি, আমি যদি পিএইচডি তে যাই ডাইরেক্ট, আমার কিন্তু আর্টিকেল থাকা লাগবে, বিষয়টা এরকম না। আমেরিকাতে অনেক ইউনিভার্সিটি, 2-4 হাজার ইউনিভার্সিটি, আমি হয়তো আমার দরকার নেই প্রথম 500 ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলাম না, যায় আসে না আমার জন্য, খুব একটা ম্যাটারও করে না এটা। আচ্ছা ভাই, ওই যে আর জিআরই বিষয়টা যেটা বললাম আর কি। হ্যাঁ সরি, হ্যাঁ জিআরই যে বিষয়টা, যে জিআরই বিষয়টা হচ্ছে কি, আমি যদি জিআরই থাকে, আমি কিন্তু দেখছি যে যখন জিআরই তুলে দেয় কোভিড এর মধ্যে, এরপর থেকে কিন্তু ইউনিভার্সিটি গুলো লেখছে, কিন্তু অধিকাংশ ইউনিভার্সিটি অপশনাল। যদি অপশনাল স্কোপ থাকে, আমি স্টিল জিআরই স্কোর সাবমিট করতে পারি। আমার এখানে যদি অপশনালও নাই। হ্যাঁ, এখন অপশন না থাকলে সাবমিট করার অপশন নাই, কারণটা করে রাখতে চায়নি গো, যে কাউকে সুযোগ না দেওয়ার জন্য, কারণ কিন্তু যেহেতু জিআরই না কিন্তু করছে। কিন্তু ভাইয়া ওই যে নিউ মেক্সিকোতে যে অ্যাপ্লাই করলাম,
ওইখানে আমি ডকুমেন্টস গুলো যখন সাবমিট করি, পরে ওখানে হচ্ছে ওই এক্সট্রা ডকুমেন্ট সাবমিট করার অপশন ছিল যে আপনি হচ্ছে এক্সট্রা কোনো ডকুমেন্টস যদি বাকি থাকে আপনি সাবমিট করতে পারেন। ওইখানে আমি জিআর স্কোরটা আমি দিয়ে দিছি, কিন্তু স্কোর আমি পাঠাই নাই এটিএস থেকে আর কি। ওখান থেকে পাঠানোর খুব একটা দরকার নাই আপাতত। কারণটা কি, এটা আসলে এখন অপশনাল হয়ে গেছে। তো এখন কি হবে, এখন অ্যাডমিশন যেটা হয়, আমি এক্সট্রা যিনি দিছি, মানে আমার হয়তো টাই হয়েছে, আমাকে তো 5 জন নিবে, আমি 5 নাম্বারে আছি, বাট যে 6 নাম্বারে আছে সে আর আমি ইকুয়াল স্কোর। আর তাতে স্কোরিং করে একটা, তাদের তো একটা ফরম্যাট আছে। তো স্কোরিং করার পরে দেখবে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যখন দেখবে যে না অ্যাকচুয়ালি জিআরইউ দিয়েছে কষ্ট করে, এবং তার জিআরই স্কোর একটা গুড স্কোর, হয়তো আমাদের মিনিমাম যেটা আগে ছিল 2 বছর আগে সেটা তার আছে মিনিমাম স্কোরটা, তো তখন তাকে একটা অপরচুনিটি দিল, মানে সে ওইটুকু এটা বলতে পারে। তাছাড়া এক্সট্রা কোনো বেনিফিট দিবে না তারা, কারণ তারা আর জানেন অমিট ডাজ নট করে দিচ্ছে। রিকোয়ার্ড থাকলে, মানে যেখানে অপশনও নাই, অপশনালও নাই, সেই ক্ষেত্রে কি কোনো বেনিফিট পাওয়া যাবে না? না, বেনিফিটের অপশন নাই, তো বললাম যদি ট্রাই হয়ে যায় তখন দেখবে তারা এক্সট্রা কারিকুলাম হিসেবে ধরবে। এখন যেটা জিআরই এখন ম্যান্ডেটরি না, এটা এক্সট্রা কারিকুলাম। এক্সট্রা কারিকুলাম তখনই ওয়েট করবে যখন মিনিমামে ইকুয়াল হয়ে গেছে, তখন তারা এক্সট্রা কারিকুলাম গুলো দেখবে। তো এই জিআরই আর এখন এক্সট্রা কারিকুলামে চলে গেছে। আচ্ছা ভাইয়া, এটা গেল। আমার লাস্ট কোশ্চিন হলো, এই যে পেপারের বিষয়গুলো আমি ইদানিং দেখতেছি, এই যে ইন্ডিয়ান কিছু আচ্ছা, পিডিটরি জার্নালে ধরেন আপনার কোনো পেপার পিডিটরি জার্নালে কেউ পাবলিশ করে ফেলছে, সেটা পিডিটরি জার্নাল, তো সেই ক্ষেত্রে প্রফেসররা এটা কিভাবে নেয় যখন অ্যাপ্লিকেশন করার পরে, যখন এগুলো যাচাই বাছাই করে? পিডিটরি জার্নাল হলে এটা কিরকম ইমপ্যাক্ট পড়ে এডমিশন? প্রফেসররা আসলে পিডিটার জার্নাল হিসেবে দেখেই না, প্রফেসর আসলে কাজ দেখে। তো কাজ দেখার পরে অনেকে, মানে প্রফেসর তো এটা বোঝার চেষ্টা করে যে অনেকে তো জানেই না পিডিটার জার্নাল পাবলিশ করে ফেলছে, এটাও সত্য কথা, অনেকে জানেই না যে পিডিটার জার্নাল ছিল। এটা পাবলিশ হওয়ার পরে তারা তো বুঝতে পারে। আর ডেফিনেটলি প্রফেসর যদি মনে করে যে আর্টিকেল দেখবে, সে রান করতে পারে আর্টিকেল, সে দেখতে পারে আর্টিকেল কত পার্সেন্ট কপি ফ্রম আদার্স প্লেস। যদি দেখে যে 70-80% কপি ছিল এবং আর্টিকেল পাবলিশ হয়েছে, তখন তো তার এটা নেগেটিভ ইফেক্ট ফেলবে, বলে তো ফ্রড স্টুডেন্ট, তাকে তোমরা নিবো না। কেউ দেখে যে না আর্টিকেল ছিল জেনুইন বাট জার্নাল ছিল ফ্রড, তখন স্টুডেন্টের কিছু হবে না। আর অধিকাংশ সময় তারা দেখেই না এটা আসলে, ওটা নিয়ে খুব একটা ইয়া করে না, তারা দেখে যে কি কাজ করছে। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা, তার মানে আচ্ছা, ইদানিং ভাইয়া ওই যে দেখি যে বিশেষ করে ইন্ডিয়াতে এগুলা হয়, মানে এই ইন্ডিয়ান জার্নাল গুলো টাকার বিনিময়ে পাবলিশ করে। আমি সেদিন আমাদের আমাদের ক্যাম্পাসেরই এক ফ্রেন্ড দেখলাম পেপার পাবলিশ হয়েছে, পরে আমি ওই ফার্মেসি ডিপার্টমেন্টে আমি ওই জার্নালে ঢুকে দেখলাম ওইটা ইন্ডিয়ান জার্নাল। তো না এখন পরবর্তীতে আমি দেখলাম মেবি পিডিটরি। তো এই যে ইন্ডিয়ান জার্নাল গুলো, এগুলা ফি দেওয়া আছে $80, তো এই না যে এখন ডলার ইন্ডিয়ান, দিয়ে পেমেন্ট করে, এইগুলোর ইম্প্যাক্ট, মানে এই পেপার গুলো মানে আসলে এখন কতটুকু ফেল পৃথিবীর হইবে? সবচেয়ে বড় বড় জার্নালে তো হাজার হাজার ডলার নেই পাবলিকেশন করতে, এদের জি ভাইয়া, মানে হাজার। আমি এখন ভাইয়া আমি মানে টাকা, বলতে চাচ্ছিলাম কি, শর্ট করে আমি ওই বলি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে ইন্ডিয়ান জার্নাল গুলো যে এরা $70-80 করে এরা যে পাবলিশ করে দিচ্ছে, এরা কিন্তু ওইভাবে যাচাই বাছাই করে না যে আসলে কতটুকু হ্যাঁ, হচ্ছে কপি এগুলা করা। ফ্রড ওরা জার্নাল, পাবলিশ এগুলা করছে। এগুলা ফ্রড জার্নাল। তো এগুলা এগুলা যদি কেউ পাবলিশ করে ফেলে, কাজ যদি অরিজিনাল হয়, তারপরেও খুব একটা ইফেক্ট পড়ে না, যে সে কাজও দেখাতে পারলো। মানুষ তো আসলে তোমার ওটা খুঁজে দেখে না, তো Q1 Q2 এসব দেখে না খুব একটা মানুষ। মানুষ দেখে কি কাজ করছে, দেখে যে হাস্যকর কাজ মনে হয়, তখন তো এমনি রিজেক্ট, কি আর্টিকেল লিখছে, আচ্ছা না লিখলে বেটার হতো। তো ও এইটা আচ্ছা। এইটা এটা নিয়ে কেউ বদার করে না। আর ডেফিনেটলি সফটওয়্যার আছে তো, যে কি কি কপি পেস্ট হয়েছে, এবং গোটা গোটা অ্যাপ্লিকেশন প্যাকেজ চলে যাবে আন্ডার সফটওয়্যার চেক করার জন্য, কোথা থেকে কপি করে নিয়ে এসছে। ফর এক্সাম্পল সে লিখছে টিচিং, কি বলে, এসওপি যেটা আছে, স্টেটমেন্ট অফ পারপোজ, সেটাও কত পার্সেন্ট কপি করছে সেটাও দেখা যায়। তো ওইটাই তো, ওইটা বিষয় না, এটা দেখ, সমস্যা হবে না, ট্রাই করতে থাকো। আর তুমি এসবির বিষয়টা, আমি হচ্ছে উম, কয়েকটা লাইন এসবিতে আমি তো আবার কপি কইরা দিছি, এটা কি হবে তাহলে? এটা এখন এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। এখন ইউনিভার্সিটি তুমি যেটা অ্যাপ্লাই করছো সেটা খুব একটা হাই থরের ইউনিভার্সিটি না, খুব একটা সমস্যার কথা না। আমি মনে হয় এই যে লাস্টে 3টা লাইন কোনোভাবেই পারতেছিলাম না, পরে আমি চ্যাট জিপিটি থেকে ওই 2-3 লাইন আমি মানে পুরোটার মধ্যে আর কি, টোটাল 2 পেজের ছবি লিখছি তো। ওকে, তো আমি চ্যাট জিটিপি থেকে ফ্যাক্টর না, চ্যাট জিটিপি থেকে পুরোটাই আসতে পারে। চ্যাট জিটিপি তো নিজেই, মানে ওটা তো লেখে তার মতো করে, এখানে তো কপি হওয়ার অপশন কম, ওটা সমস্যা নয়। এখন সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে লেখে, এটা সবাই জানে। উম, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এমডি জাহিদুল ইসলাম ভাই, আপনি প্রশ্নটি বলেন।
জি, আসসালামু আলাইকুম। স্যার হচ্ছে আমি জাহিদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, 4th ইয়ার, ডিপার্টমেন্ট অফ ল। তো এক্ষেত্রে আমার প্রশ্নটি হচ্ছে যে আমি যদি ভবিষ্যতে অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে যাই, সেক্ষেত্রে আমার প্রোফাইলটা হচ্ছে কেমন হওয়া উচিত? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি একটু আগে বলছেন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ওই যেটা রেজিস্ট্রার অফিস থেকে নেওয়া যায়। তো এই এমওআই দিয়ে কি মাস্টার্সের ক্ষেত্রে যাওয়া যায় কিনা? আমি রিসেন্টলি দেখছি আমাদের কিছু সিনিয়র হচ্ছে এমওআই দিয়ে গিয়েছিল এই যে গত জুন জুলাইয়ের দিকে আর কি। তো এটা আপনার কাছে আমার এটা প্রথম প্রশ্ন আর কি। সো এমও মানে মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে যাওয়া যায়, সেটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারিজ করে। তো এটা যদি কোনো ইউনিভার্সিটি লেখা থাকে যে সে যদি কোথাও পড়াশোনা করে, সে যে ইনস্টিটিউশনে ইংলিশ ছিল মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, সেটাতে তারা অ্যাকসেপ্ট করে যদি তারা লিখে রাখে তাদের ওয়েবসাইটে। গ্র্যাজুয়েট স্কুল বা যে অ্যাডমিশন অফিস থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যায়, ইভেন ডেফিনেটলি আসাম বিশেষ করে। তো এইগুলাতে গিয়ে রিকোয়ারমেন্টে গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে কিন্তু, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। ওখানে গিয়ে আমার দেখতে হবে, যেটা সম্ভব হয় তাহলে অবশ্যই এটার জন্য আমি কি করতে পারি, তা আমি রিকনফার্ম করতে পারি ইউনিভার্সিটির অ্যাডমিশন স্কুলে ইমেল করে যে আমার এটা আছে, আমার এটা কি কাউন্ট করবে কিনা। যদি করে তাহলে গুড, যদি না করে তাহলে তো আমাকে দিতেই হবে। আর এটাও টু যে মিডিয়াম ইনস্ট্রাকশন তো ডেফিনেটলি বেটার বিষয়, যে আমার আইএলটিএস বা কিছু দেওয়া লাগলো না ইংলিশ। তারপরে যদি কারো সুযোগ থাকে যে চাই ইংলিশটা, আমি বলবো যে দিয়ে দেওয়াটা একদিক দিয়ে ভালো, তাহলে কিন্তু রিস্ক ফ্রি। তাহলে আমি সব ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছি, তার মানে কিন্তু আমার অপরচুনিটি বেড়ে গেল। সব ভার্সিটি তো অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, আইএলটিএস দেওয়ার জন্য বলতেছেন? হ্যাঁ, যদি আমি পারি তাহলে আমি দিয়ে দিব। বিষয়টা হচ্ছে আমি যদি দিতে পারি তাহলে আমি হয়তো 100 পর্যন্ত 100 ভার্সিটি অ্যাপ্লাই করতে পারলাম। আমি যদি না দিই 100 মধ্যে তো 20টা ভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করবো। তার মানে আমার কিন্তু আমার 80% চান্স কমে গেল অ্যাডমিশন আমার, কারণ আমি অ্যাপ্লাই করতে পারিনি সব ভার্সিটিতে। আমি হয়তো 10টা ভার্সিটি চুজ করছিলাম, এদের 2টা ভার্সিটিতে তো আইএলটিএস বাদ দিয়ে আমাকে অ্যাকসেপ্ট করবে অ্যাডমিশন। তাহলে আমার 20% হয়ে গেল অ্যাডমিশনের চান্স। এই এই মানে বিষয়টা আমাকে এইভাবে চিন্তা করতে হবে। আর আমি যদি এখন লতে পড়ি, আমি যদি অস্ট্রেলিয়াতে যেতে চাই বা অন্য দেশে যেতে চাই, আমি আমি টার্গেট কি, মানে মাস্টার্স কি, মানে এমএল, মাস্টার্স হচ্ছে মানে ল থেকে করার। লতে করার ইচ্ছা। জি। লতে করার ইচ্ছা এখন। আর নেক্সট টার্গেট কি, মানে বিদেশে থাকা না দেশে দেশে ব্যাক হ্যাঁ, করা? হ্যাঁ, বিদেশে থাকা। বিদেশ থাকা এবং হচ্ছে বিদেশে যে ল থেকে গিয়ে লতে করে বিদেশে থাকা যাবে কিনা, এটা হচ্ছে বিগ চ্যালেঞ্জ। আচ্ছা। মানে এটা হচ্ছে রিয়ালিটি, কারণ নাকি বিশেষ করে এটা লন্ডন বাদ বা ওই নিউ ইয়র্ক বাদ দিয়ে অন্য কোথাও বাঙালিদের লয়ের লোকের দরকার আছে কিনা আমার জানা নাই। মানে নিউ ইয়র্ক বা লন্ডন ইন্টারন্যাশনাল এই দুটো ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে যদি আমি করি, না, ইন্টারন্যাশনাল ল মানে বিষয়টা তো, এগুলো তো আসলে সব কমিটি, যে বিশেষ করে ফার্মেসির একটা স্টুডেন্ট, তার জন্য কিন্তু ভবিষ্যতে কি ফার্মেসিতে ক্যারিয়ার করা ডিফিকাল্ট, মেডিকেলের একটা স্টুডেন্টের ক্যারিয়ার করা ডিফিকাল্ট বিদেশে গিয়ে। তারপরে ওই ল সেম অবস্থা, কারণ ওখানে তো তারা নাও পাইতে পারে ফিল্ডেই, তা ঢুকতেই না পারতে পারে ল ফার্মে। তো এটা একটা ব্যারিয়ার হতে পারে কিন্তু বিদেশে গিয়ে লতে পড়ে। ডেফিনেটলি সেটা বলবো, যদি ইচ্ছা থাকে বিদেশে তাহলে অবশ্যই লন্ডন যাওয়া। যে আমি যদি লতে পড়তে চাই, লন্ডন হচ্ছে বেটার জায়গা হতে পারে। ওখানে গিয়ে তো আমি ব্যারিস্টারি করে ফেললাম, বা আমি এমএলবি না কি বলে সেটা সেটা করলাম। তো সেটা হইতে পারে ওগুলা। আর যদি অস্ট্রেলিয়া যেতে চাই, আমি বলতে পারি যে ল হইতে পারে, বাট ওটার সঙ্গে রিলেভেন্ট কিছু, মানে ডাইরেক্ট ল না নিয়ে হয়তো পাবলিক, কি বলে এটাকে, যে পাবলিক ইন্টারন্যাশনাল ল। মানে কিছু থাকতে পারে এই রিলেভেন্ট, যদি কিছু থাকে সেগুলা যদি পাওয়া যায় খুঁজে। আর এটা তো অবশ্যই খুঁজতে হবে, এটাও কিন্তু এক ধরনের রিসার্চ, আমি রিসার্চ করে এখানে বের করতে হবে। আচ্ছা। তো সেটা হইতে পারে, সেটা আমি করতে পারি, যে আমি যা দেখলাম যে আমার জন্য কোনটা বেটার হয়। কিন্তু শুধু যে আমি ওই করব, করে চাকরির জন্য দাঁড়ায় যাব, সে অপরচুনিটি কিন্তু নাই। আচ্ছা। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, বাংলাদেশে যেমন হচ্ছে আমরা ল ফিল্ডে পড়াশোনা করে বার কাউন্সিল দিয়ে হচ্ছে অ্যাডভোকেট হইতে হয়। তো আমি যদি হচ্ছে যে অস্ট্রেলিয়ার কোনো স্কুল বা ইউনিভার্সিটিতে হচ্ছে ল এর কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ওই দেশের বার কাউন্সিলে আমি এনরোল হইতে পারবো কিনা? না না, ওইটা তো বললাম যে ওইগুলাই তো তারা চ্যালেঞ্জিং করে রাখছে, ওই জন্য তো আরো কিছু করতে বলতে পারে। হ্যাঁ, আর হ্যাঁ, আরো ডিলেইং, তার মানে কি আমাকে ওই সেটেল ডাউন, ওই মেম্বার হওয়ার জন্য আমাকে 2 বছর স্ট্রাগল করা লাগতে পারে। হ্যাঁ। তো তার মানে কি আমি কিন্তু চাকরি পাচ্ছি না এন্ড অফ দ্য ডে। আমাকে এখন থাকা লাগতেছে, আমি মাস্টার্স এর সময় যেভাবে আমি কাজ করে খাইছি, এবার মাস্টার্স যে কাজ করবো পড়াশোনার মধ্যে, তখন তো আমাকে সবচেয়ে ডেফিনেটলি হয় আমি রেস্টুরেন্টে কাজ করবো, না হয় রিলেভেন্ট কাজই তো করবো, জি। বা ওর কাছাকাছি কাজই তো করবো। এবং ওদেরও হ্যাঁ। অনেক টাকা দেয় তারা, আসলে পৃথিবীর সবচেয়ে বেশি টাকা দেয়, এটা সত্য কথা। তো আমি যখন ওইগুলোর মধ্যে থাকবো, তখন তো আমাকে মানে আমি তো এমএলবি করার পরে 2 বছর পরেও যদি আমাকে ওইগুলাই করা লাগে, তাহলে তো আমাদের ডিফিকাল্ট এটা ক্যারিয়ারের জন্য।
আর আমি যদি মানে ওদের সাথে কন্টিনিউয়াসলি যাই, হয়ে যায় বিষয়টা। ইন্ডাস্ট্রিতে আমাকে নিচ্ছে কিন্তু, কারণ এখানে তো ইন্ডাস্ট্রির অপশন নাই। আমি দিনে যেতে পারছি না, আমাকে দেখা যাচ্ছে আদালতে যেতে হচ্ছে কিনা। আবার আমি যখন বিদেশি, আমাকে মাথায় রাখতে হবে কিন্তু আমার কাছে কিন্তু ক্লায়েন্ট আসবে না, কারণ আমি তো লতে প্র্যাকটিস করবো না, আমার তো ক্লায়েন্ট দরকার। আমি কিন্তু বিজনেস একদম না, আমাকে কিন্তু বিজনেস দরকার হতে হবে। জি, জি। তখন এটা তো একটা পর্যায়ে গিয়ে হবে। মাথায় রাখতে হবে। Sorry? বললাম এই যে যেটা বলছেন যে ক্লায়েন্টের বিষয়টা, এটা তো একটা পর্যায়ে গিয়ে হবে, একটা সিচুয়েশনের পর হবে। হ্যাঁ, কিন্তু কোশ্চেন হলো তার আগে আমি চলবো কি হবে, আমাকে কে টাকা দিবে ওখানে? এটা অবশ্যই ফ্যাক্ট। না না, আমার সাবজেক্টটা তো এরকম, আমাকে তো দেখা ল ফার্ম গুলো হয়তো সহজ, যদি ল ফার্মে চাকরি পেয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু সেটা তো অত সহজ না। মানে ল ফার্মে যদি হয়তো 5টা ল ফার্ম আছে, যদি কোনো ল ফার্ম আমাকে চাকরি দেয় সেটা আলাদা। সেটা আমাকে যেটা হতে পারে, এখন যেটা হতে পারে যে আমি অস্ট্রেলিয়াতে জব মার্কেটকে দেখবো যে ল ফার্মে জব গুলো আছে কিনা এবং তারা কি চায়। তাহলে যদি বলে এমএলবি ল ফার্মে অ্যাপ্লাই করতে হবে, তাহলে হ্যাঁ আমি তো ওটা করার পরে ল ফার্ম গুলো ট্রাই করে দেখতে পারি, তারা হয়তো আমাকে সুযোগ দিতে পারে। তাহলে আচ্ছা, ওইটার জন্য একটু রিসার্চ করা দরকার, যাওয়ার আগে আমি বলবো একটু রিসার্চ করে দেখার জন্য। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনার সাথে কানেক্টেড হতে পারি? কানেক্টেড আমার সঙ্গে তো আমাকে অবশ্যই আমি যে কোনো আপনাকে ভাবে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি, দেখতেন জাহিদুল ইসলাম। আমাকে ইমেল করা যেতে পারে। আমার ইমেল অ্যাড্রেস হয়তো অনলাইনে পাওয়া যাবে সার্চ দিলেই। আচ্ছা, আমার ইউনিভার্সিটিতে গেলেই দেখা যাবে প্রোফাইলে ইমেল টেমেল সব দেওয়া আছে, তো সেই ইমেলও করা যেতে পারে। ফেসবুকে দেখা যায় সমস্যা হয় কি, অনেক সময় হয়তো একজন ইমেল টেক্সট করলো, আমি দেখছি আমি ভাবছি রিপ্লাই দেবো, এই জায়গায় ভুলে গেলাম। তো হয়তো অনেকে ফিল করতে পারে হয়তো আমি ইচ্ছা করে দিই, হয়তো আমি ভাবছিলাম যে আমি রিপ্লাইটা তো কালকে দিব বা রাত্রে দেবো, এই যে ভুলে গেছি, এরপরে আর মনে নাই, যে অনেক দিন ধরে আর মনে নাই, আর দেওয়া হয়নি। তো এটা আচ্ছা, কিন্তু ঠিক মাঝে আছে। মাঝে হয়, তো এটা মাইন্ড করার কিছু নাই। মানে অনেক সময় হতে পারে যে আমি হয়তো আমি ফিল করছি রিপ্লাই দেবো কিন্তু দিতে পারিনি কোন সামহাও, আর এবং এটা ভুলে গেছে হয়তো বা সামটাইম যে আমি দেখা যায় এরপর যে অনেকেই মেইল মেসেজ দেয়, তখন কিন্তু থাকে না, ওটা নিচে চলে গেলে আর দেখা হয় না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আচ্ছা সায়েম ভাইয়া, আপনি আপনার আনমিউট করে আপনার প্রশ্নটি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি এম সাইম, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার আপনি প্রথমে বলছিলেন যে বেটার লাইফের জন্য অস্ট্রেলিয়া বা কানাডাকে চুজ করার জন্য, আপনি কেন ইউরোপ বা ইউএসএ কে চুজ করেন না বেটার লাইফের জন্য, এটা একটু যদি জানেন। ওকে, গুড কোশ্চেন। আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম, কতদিন ছিলাম, প্রায় 5.5 বছর। আমি জীবনে মানে আমরা রাত 2টা 3টার সময় হাঁটছি, একটা মেয়ে রাস্তা 2টা 3টার সময় হেঁটে যায়, কেউ কোনোদিন মানে ফিলই করে না আনসেফ। এখানে আসার পরে আমি সন্ধ্যার পরে এখন আনসেফ ফিল করি। আমি 6 মাস হয়নি ইউনিভার্সিটি, মানে আমার হচ্ছে আমি থাকি অ্যান আরবার, ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার হচ্ছে ফোর্বস লিস্টেড অস্ট্রেলিয়ার সেফেস্ট সিটি নাম্বার 1। মানে এই সিটিতে 93% এডুকেটেড লোক থাকে। গোটা আমেরিকার মধ্যে মানে সেফেস্ট সিটি বলা হয় হচ্ছে ফোর্বস লিস্টেডে অ্যান আরবারকে বলা হয়। আর সেই শহরে ইউনিভার্সিটি অফ মিশিগান, যেটা মানে গোটা আমেরিকার হচ্ছে টপ 20 একটা ইউনিভার্সিটি। এখানে থাকি, ইউনিভার্সিটি থেকে আমাকে সোফার 3টা ইমেল পাঠাইছে যে ফায়ারিং হয়েছে। প্রথম আসার 1 মাসের মাথায় পেলাম ফায়ারিং এর ইমেল, যে ক্যাম্পাসে রাত 12টার সময় একটা 20 বছরের ছেলে ফায়ারিং করছে। তার মানে এখানে এখানে আসি যেটা বুঝলাম, ওইটা গেল একটা। এরপরে আমি কিছুদিন আগে গেলাম হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে আমার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। ওখানে মেসেজ ভেসে উঠছে যে রাস্তার মধ্যে যদি এরকম হয়, মানে যারা কার ছিনতাই করে তোমাকে পাইছে এবং কার ছিনতাই করতে আছে, নো আর্গু, কার দিয়ে দাও, জীবনের দাম কারের চেয়ে বেশি। মানে অস্ট্রেলিয়াতে আমি বন জঙ্গলে ঘুরতে গেছি, কার ফেলে রাখছি ঘন্টার পর ঘন্টা, কোনোদিন চিন্তা করিনি তো ওই কারে কেউ এসে হাত দিবে। এখানে কারে গ্লাস ভেঙে মানুষ জিনিসপত্র নিয়ে যায়। তো এই যে বিষয়গুলো আমি যদি সারা জীবন অস্ট্রেলিয়া থাকতাম, এটা আমি বুঝতাম না। এখন একজন মানুষ বাংলাদেশ থেকে আসে, জীবনে প্রথমে আসছে আমেরিকাতে, সে তো আসেই দেখলো যে ওখানে তো তার সারা জীবনে বেতন 40-50 হাজার টাকা, সংসার চালানোই মুশকিল। এখানে আসেই একটা গাড়ি কিনলো, সে গাড়ি চালাচ্ছে ফর এক্সাম্পল, সে দেখতেছে যে বাবা এখানকার লাইফ তো আমার 1000 গুণ ভালো। কিন্তু রিয়ালিটি তো সে চিন্তা করতে পারছে না যে পৃথিবী আরো অন্য জায়গা আছে যেগুলো আসলে অন্য পৃথিবী। তারা বাংলাদেশ আর অস্ট্রেলিয়া আমেরিকার মধ্যে পার্থক্য হচ্ছে বড় ভাই আর ছোট ভাই। বড় ভাইয়ের অনেক ধন সম্পদ আছে, ছোট ভাই গরিব মানুষ, কিন্তু ক্যারেক্টার সেম। বাংলাদেশে যেগুলো প্রবলেম, আমেরিকার সেম প্রবলেম। আবার এখানে হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে সবার জন্য এক না, আবার হেলথ ইন্স্যুরেন্স এখানে মানুষ ইউজই করে না। এখানে কোটি কোটি মানুষ আছে যাদের কোনো পাসপোর্ট নাই, ভিসা নাই, কিচ্ছু নাই, তারা ক্রাইম করে। এখানে ক্রাইম রেট মনে হয় বাংলাদেশে তো বেশি, আমি যেটা ফিল করলাম। আমি কেন বলছি যে আমেরিকাতে পিসফুল লাইফের জন্য না, অন দা আদার হ্যান্ড ডেফিনেটলি আমেরিকাতে একজন হয়তো বা 2-3 লাখ ইউএসডি ডলার কামাই করতে পারে, যেটা আসলে সম্ভব না।
কিন্তু জীবনে মানে জীবনে শান্তি কেউ যদি চাই তাকে আমি বলবো ডেফিনেটলি সে মানে 10 টাইম বলবো যে আমেরিকা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, 11 টাইমে বলতে পারি ঠিক আছে আমেরিকা, মানে অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা বলে যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, মৃত্যু থাকলে তো হবে, মানে আমেরিকাতে থাকার বিষয়টা হচ্ছে ওইরকম। আর এখানে হিউজ লোকজন থাকে, রাস্তাঘাটেও গাড়ি চালানো খুবই রিস্ক, যেটা অস্ট্রেলিয়া হচ্ছে একদম মানে অস্ট্রেলিয়া এবং কানাডা দুটাই বড় কান্ট্রি এবং লোক কম। আমেরিকা নিজেও বড় কান্ট্রি কিন্তু প্রচুর লোক। এই পার্থক্যগুলো আসছে এখানে, জন্য এখানে ক্রাইম গুলো অনেক বেশি। আচ্ছা ইউরোপের ব্যাপারটা, ইউরোপ আচ্ছা ইউরোপে যেটা বলছি, ইউরোপের বিষয়টা হয়েছে কি, ইউরোপ গত 50 বছর ধরে আমেরিকার উপর পলিটিক্যালি ডিপেন্ডেন্ট হওয়ার পরে ওরা কি হচ্ছে ফিনান্সিয়ালি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। ইউরোপ হয়তো বা খুব দ্রুত গরিব হয়ে যাবে, যেটা আমার প্রিডিকশন। এই জন্য আমি ইউরোপকেও প্রিফার করছি না আপাতত। ঠিক আছে, অস্ট্রেলিয়া কানাডা ঠিক আছে বসবাসের জন্য, আর ডেফিনেটলি আমেরিকাতে প্রচুর টাকা পয়সা আছে, বাট অন্যান্য সুযোগ সুবিধা ওদের মতো না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা নাহিদ স্যার, আসাদ, ভাই আমি কি প্রশ্ন করবো? আচ্ছা ঠিক আছে, জি বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট 4th সেমিস্টারে, হ্যাঁ। তো আমার কোয়েশ্চন হচ্ছে যে আমি যদি মানে এক সেমিস্টার হাতে রেখে আমি যদি কানাডাতে অ্যাপ্লাই করতে চাই, এটা কি কোনো পসিবল কিনা? হ্যাঁ, আর ওই যে আমার যদি ফুল ফান্ডের না হয় তো ভার্সিটিতে কোনো পার্শিয়াল কোনো ফান্ড আছে কিনা? আর ওকে, সো আর ওই যে এক্সট্রা কারিকুলাম ওই হিসেবে আপনি কি কি বিবেচনা করেন বা ওইটার ইম্প্যাক্টটা যদি একটু বলতেন। এখন সিএসসি স্টুডেন্টের এক্সট্রা কারিকুলাম যদি আমি প্রথমে বলতে চাই, তাহলে তারা যেরকম যে থাকে না বোর্ড ক্যাম্প গুলো, এই কোডিং এর কম্পিটিশন গুলো, মানে এই যে রিলেভেন্ট এইটাই কিন্তু এক্সট্রা কারিকুলাম। এরকম না যে আমি হয়তো ক্লাস ক্যাপ্টেন ছিলাম, মানে এটা কিন্তু ইরিলেভেন্ট হয়ে গেল। তখন এক্সট্রা কারিকুলাম হচ্ছে এটার সাথে রিলেভেন্ট ধরা হয়, মানে যেটা কোনো যদি এক্সপেরিয়েন্স মানে না। প্রিভিয়াস কোনো অ্যাওয়ার্ড বা ইয়ে থাকে। অ্যাওয়ার্ড তো নিজেই একটা সেক্টর, ওটা ওটা তো এক্সট্রা কারিকুলাম না। অ্যাওয়ার্ড হচ্ছে নিজের একটা এক্সেলেন্সি, সেটা তো আলাদা ডিমান্ড আছে, সেটা তো টোটালি আলাদা ফিল্ড। যে একজন মানুষ এক্সেলেন্ট, সে হচ্ছে সাম স্কলারশিপ পেয়েছে, সাম অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলো তাকে দেখবে হবে। সেটা হতে পারে অন্য ফিল্ড হতে পারে, বাট সে হয়তো সেই স্পোর্টস একটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটাও তাকে তখন কাউন্ট করবে ওটা, তার এক্সেলেন্স ওইদিকে। আর আমি যদি বলি যে অনার্স 4th ইয়ারে বা লাস্ট সেমিস্টারে আমি কানাডায় ট্রাই করবো, হতেই পারে অ্যাডমিশন। আমি যেহেতু বলছি যে আমি তো অ্যাডমিশন তো এরকম যে বিদেশে আমরা অ্যাডমিশন করছি এই বছর, এখন ট্রাই করি, তো আমি এবছর লাস্টে আসবো অথবা নেক্সট ইয়ারে আসবো। তো আলটিমেটলি তো আমি আজ আমার কাছে লেখাপড়া 4 মাস বা 6 মাস, তো আমি তো যাতে যাতে আমার 10 মাস 12 মাস, তখন তারা অ্যাডমিশন দিবে, তখন আমি ওইটা দিয়ে অ্যাপ্লাই করার পর তাহলে তো কন্ডিশনাল দিল যে তোমার আসার আগে সার্টিফিকেট জমা দিতে হবে। আর স্কলারশিপ যে বিষয়টা, এটা প্রায় সব ভার্সিটি থাকে স্কলারশিপ। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যদি একটু ভালো সিজিপিএ থাকে 25% স্কলারশিপ তারা দিয়ে দেয় অটোমেটিক্যালি। জাস্ট মানে বলতে হয় যে আছে কিনা অপরচুনিটি, তো দেখা যায় 25% থাকে নর্মালি। কিন্তু যে বাংলাদেশে যে ইয়াগুলো আছে না, এখন কি বলে এটাকে, ওই এজেন্সি গুলা, ওদের তো কামাই ওখানে। ওরা ইউনিভার্সিটিতে থেকে কিন্তু 30% স্কলারশিপ নিয়ে হয়তো ছাত্রকে দিল 20%, তারা 10% নিয়ে নিল, বা তারা ছাত্রকে দিলই না, তারা হাত দিল। এই যে তাদের কিন্তু কামাই ওখানে, তাদের কিন্তু আর্নিং সোর্সই ওই জায়গাটা। তারা অ্যাডমিশন নিয়ে নিছে মানে 20,000 টাকা বা 10,000 টাকা যদি ফার্স্ট সেমিস্টার টিউশন ফি দিছে, এর মধ্যে 20% তারা মালিক, $2,000 পেয়ে গেল একটা স্টুডেন্টকে পাঠায়। এই জায়গাটা থাকে। তো আমি যদি নিজেই হ্যান্ডেল করতে পারি ডাইরেক্টলি ওখানে না গিয়ে, আমি বলবো যে ওই টাকাটা আমি পেয়ে গেলাম। আর যদি অ্যাপ্লাই করার সময় যদি বলে যে থ্রু অ্যাপ্লাই করতে হবে, আমি আগে কিন্তু কথা বলে নেবো, তাহলে আমার যেতে হবে। এখন ধরুন অস্ট্রেলিয়ার প্রায় ইউনিভার্সিটি কিন্তু বলছে বাংলাদেশের কয়েকটা এজেন্সি আছে, ওদের মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে মাস্টার্স এর জন্য। তো কানাডাটা আমার জানা নাই, কিন্তু অস্ট্রেলিয়া যেটা নতুন ইয়ে করছে মাস্টার্স, আমি দেখছি প্রায় স্টুডেন্ট আসছে থ্রু, বাট ওরা বলে দিবে, ওরা লিস্ট দিয়ে দিবে যে এই লিস্ট গুলো যে কোনো এরিয়া যেতে পারবে। তখন ওদের সাথে ওরা ইয়া করা আছে, যারা যেহেতু ওই ডকুমেন্টস তারা দেখে দিবে ডকুমেন্টস ঠিক আছে কিনা, কারণ অস্ট্রেলিয়া থেকে বা বিদেশ থেকে তো ডিফিকাল্ট। ইভেন বাঙালিরা জানে এটা, এবং তারা রেজিস্টার্ড মানে তারা ট্রাস্ট অর্থের লোক, তাদের কাছে পাঠিয়ে দিবে তখন তারা। আচ্ছা স্যার, হ্যাঁ আরেকটা কোশ্চেন স্যার, যে মানে যদি পিএইচডি করার জন্য বিএসসি এর পর ডিরেক্ট ইউএসএ তে জন্য মানে রিকোয়ারমেন্টস মানে কি কি থাকতে পারে? রিকোয়ারমেন্ট আন্ডারগ্রেড, জাস্ট অনার্স 4th ইয়ারের আন্ডারগ্রেড হলেই এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট পিএইচডি এর জন্য। এবং আমি যখন পিএইচডি আসবো তখন যদি দেখাতে পারি অনার্সে আমার স্ট্রং একটা থিসিস ছিল, আর্টিকেল পাবলিশ হতে হবে, যাও ফ্যাক্টর না, আর আর্টিকেল যদি 2-3টা স্ট্রং পাবলিশ করতে পারি তাহলে খুবই ভালো, তখন হয়ে গেল। ওই যেমন সুপারভাইজার ম্যানেজ করেই মানে ফান্ড টান নিয়ে করে। সুপারভাইজার আমেরিকাতে সুপারভাইজারটা খুব একটা ম্যান্ডেটরি না, বাট সুপারভাইজারের কথা বলে সবসময় বেটার। সুপারভাইজার ছাড়াও হইতে পারে অ্যাডমিশন, বাট সুপারভাইজার থাকলে ভালো।
সুপারভাইজারদের সাথে কথা বলে ইভেন অস্ট্রেলিয়া কানাডাও নিতে পারে ডাইরেক্ট আন্ডারগ্রেড থেকে পিএইচডি তে অ্যাডমিশন, এবং পিএইচডি ট্রাই করাটা বেটার আমি বলবো, যাদের স্কলারশিপ ছাড়া কোনো অপশনই নাই তাদের পিএইচডি ট্রাই করা উচিত। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এমডি নাহিদ হাসান ভাই, আপনার প্রশ্নটি বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম নাহিদ হাসান, আইন বিভাগের একজন স্টুডেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের। স্যার আমার প্রশ্নটা হচ্ছে এরকম, আমি যেহেতু এখন প্রথম বর্ষের স্টুডেন্ট আছি, আমার বাইরের দেশে যাওয়ার ইচ্ছা আছে, যেমন ইউকে বা ইউএসএ তে। এখানে আমি ব্যারিস্টারি করার জন্য আমার অনেক ইচ্ছা আছে যে আমি ব্যারিস্টারি করতে যাব। এক্ষেত্রে বাইরের দেশে যাওয়ার জন্য আমার কোন ইয়ার থেকে দেখা যাচ্ছে আইএলটিএস করা উচিত, বা এর পাশাপাশি আমার যেহেতু আমি চাই যে আমার নিজের খরচটা আমি নিজে চালাবো সেখানে গিয়ে, তো আমার কোন কোন স্কিলগুলো থাকা উচিত বলে আমি মনে করছি, এবং সেখানে গিয়ে আমি কোন কোন ধরনের সুযোগ সুবিধা পেতে পারি স্যার। আর ইউনিভার্সিটি লেভেলের সিজিপিএ কেমন ম্যাটার করে ও মানে বাইরের দেশের ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে, এই বিষয়গুলো যদি আরো একটু ডিটেলসে আপনি ক্লিয়ার করে দিতেন তাহলে আমার জন্য আরো ভালো হতো। তো আইএলটিএস বা ইংলিশের প্রিপারেশনটা আমি বলবো যে মানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, বাংলা কিন্তু আমরা স্কুলে না গেলেও পারতাম কথা বলতে। তো ইংলিশটা বিষয়টা তো এরকম না, আমাদের অনেক ওয়ার্ড গুলোর প্রনাউন্স আমাদের মতো করে বলি, তাদের ভাষা অন্যরকম। তো আইএলটিএস বা ইংলিশ অন্য এক্সামের জন্য যেটা হইতে পারে, কন্টিনিউয়াসলি ফার্স্ট ইয়ার থেকে আমরা নিউজ পড়তে পারি। আমরা কিন্তু ফোনে থাকি অল টাইম, ফোনে নিউজ পড়লাম, ইংলিশ নিউজ পড়লাম। আমি হয়তো বা আমেরিকান নিউজ পড়লাম, আমি ইংল্যান্ডের নিউজ চ্যানেলে পড়লাম, আমি গার্ডিয়ানে পড়লাম, আমি বিবিসি ইংলিশ পড়লাম। বাংলা ইংলিশ পড়ার দরকার নাই, কারণটা কি এখানে এখানে লিমিটেশন আছে সাংবাদিকদেরও, তারা যেসব ওয়ার্ড লেখে এগুলো দেখা গেল যে জাস্ট ডেলি ইউজ ওয়ার্ড। আমি তো কিছু ওয়ার্ড শিখে আসলাম, নতুন ওয়ার্ড, এই জন্য আমাকে বিদেশি নিউজ গুলো পড়া উচিত। সঙ্গে সঙ্গে আমি হয়তো বসে থেকে টিভি দেখি, আমি যদি আধা ঘন্টা করে যে প্রত্যেকদিন আমি যদি ইংলিশ নিউজ শুনি, সেটা যে কোনো দেশে মানে বিদেশের যে কোনো হতে পারে, আল জাজিরা হতে পারে, বিবিসির হতে পারে, বা ওই এপি হইতে পারে যেমন আমেরিকার বড় চ্যানেল, বা আমেরিকার যে নিউজ চ্যানেল গুলো আছে, ইংল্যান্ডের নিউজ চ্যানেল গুলো আছে সেগুলো হতে পারে, অস্ট্রেলিয়ান নিউজ চ্যানেল হতে পারে, মানে যেগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি তাদের নিউজ চ্যানেল গুলো ইংলিশ শুনি যদি আমি, তাহলে কি প্রতিদিন 30 মিনিট করে শুনলে আমার ওয়ার্ড গুলো ইউজ হয়ে গেলাম, বা প্রতিদিন না হলে কিছুদিন পর পর যদি ইংলিশটা আমি শুনি। তো ইংলিশের প্রিপারেশনটা আমি বলবো যে ফার্স্ট ইয়ার থেকেই নেওয়া উচিত। আর ডেফিনেটলি আমরা ইংলিশে পড়ি লেখি মানে এই না যে আমরা ইংলিশ জানি না, কিন্তু বরং আমরা হিন্দি মুভি দেখে কিন্তু হিন্দি বেশি জানি ইংলিশে চাইলে, এটা বাস্তব কথা। তো এই জন্য আমি বলবো যে দেখেই মানুষ শিখে। তো এটা প্রথম থেকে যদি আমরা থাকি যে আমরা ইংলিশে প্রিপারেশন নিলাম, সেটাও গেল। আর সেকেন্ডলি আমি যদি ব্যারিস্টারি পড়তে চাই, আমি বলছি কিন্তু যে একজন কোশ্চেন করছিল অলরেডি, যেগুলো কিন্তু বিদেশে ওরকম স্ট্রং না, যেটা আমি সায়েন্সের একটা স্টুডেন্টের কিন্তু এখন বিদেশে আসা খুবই ইজি অন্য সাবজেক্টের তুলনায়। সায়েন্সের যে সাবজেক্টই পড়ুক না কেন সে, তো ইঞ্জিনিয়ারিং হতে পারে, সায়েন্সের যে কোনো সাবজেক্ট হতে পারে। তো আমি যখন আসবো তখন আমি ডেফিনেটলি আমার ব্যারিস্টারের জন্য আমি বলবো যে ইংল্যান্ড হতে পারে ফার্স্ট চয়েস, লন্ডন। ওখানে কিছু কিছু কাজ আছে, কাজ করা যায়, যেহেতু প্রচুর বাঙালি থাকে, কয়েক লক্ষ বাঙালি আছে ইংল্যান্ড লন্ডনে, তো কাজ করা যায়। এখন ডেফিনেটলি ওখানে টাকা ডেফিনেটলি কম। আমি যদি অস্ট্রেলিয়ায় যে কাজ করি, অস্ট্রেলিয়া যদি আমি রান্নাঘরে কাজ করি, আমি অস্ট্রেলিয়া শুধু রান্নাঘরে রাঁধুনির যে বেতন, ইংল্যান্ডের হয়তো বা ম্যানেজারের বেতন সেম। এটা হচ্ছে বাস্তব কথা। ইকোনমিক্যালি অস্ট্রেলিয়াতে যে কামাই, ইংল্যান্ডে বললাম তো ম্যানেজার হওয়া লাগবে ওই টাকা কামাই করতে হলে। আমি জাস্ট প্লেট মাঝি দিয়ে ওই টাকা কামাই করবো। তো অস্ট্রেলিয়ায় আমি অস্ট্রেলিয়ায় গেলে ওই যে এখন ওই যে ওখানে গিয়ে আবার ওই যে ব্যারিস্টারি যদি আমি জানি যে ইউকে তে থাকলে কি মানে ইউকে থেকে যদি আমি দেখা যাচ্ছে ব্যারিস্টারি করি, তাহলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কমন লভুক্ত যে সকল দেশগুলো আছে সেই দেশগুলো আমি প্র্যাকটিস করতে পারি দেশে এসে আর কি, দেশে এসে বা যেখান থেকে হোক না কেন। তো এই ক্ষেত্রে আমার আরো একটি প্রশ্ন হচ্ছে স্যার, আমি আর কি প্রথম থেকে মানে একদম কিভাবে শুরু করব, একদম শুরু থেকে কিভাবে আর কি বাইরের দেশে যাওয়ার জন্য আর কি আমার প্রসেসটা কেমন হইতে পারে? প্রসেসটা বললাম যে তো ইংলিশে ডেভেলপ করা, ইংলিশ স্কিল ডেভেলপ করা, ইংলিশে ভালো কমেন্ট থাকা উচিত। কারণ ইংলিশটা শুধু যে অ্যাডমিশন দাও না, আমি যদি খুব ভালো ইংলিশ পারি, কারণ আমি যদি কিন্তু লয়ার হবো বা ব্যারিস্টার হবো, আমি যদি বিদেশে কাজ করতে চাই, আমাকে কিন্তু প্রচুর ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে। তার মানে আমার ইংলিশের লেভেলটা যেন ওদের লেভেলে চলে যায়, ফার্স্ট অফ অল এটা থিঙ্ক করা উচিত। কারণ এটাও ট্রু যে অ্যাডমিশনের সময় হয়তো ইংলিশের খুব একটা ভ্যালু নাই, জব মার্কেটে যখন যাবো, বিশেষ করে এই যে লয়ার বা এইরকম জব মার্কেট জবে যখন যাবো, তখন কিন্তু আমার ইংলিশটা যদি খুব ভালো হয় আমার চাকরিটা, তখন এটাকে বলা হয় যে কমিউনিকেশন স্কিল। তাহলে এটা আমার ডেভেলপ করা উচিত, কমিউনিকেশন স্কিলটা।
এটা কিন্তু প্রি রিকোয়ারমেন্ট চাকরির ক্ষেত্রে। তো এইটা যেন আমার ডেভেলপ থাকে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি অবশ্যই আমার জন্য ভালো আউটলুক থাকে, প্রোফাইল ভালো সিজিপিএ আমি রাখার চেষ্টা করি। আমি যদি আমি জানি না লয়ের আর্টিকেল গুলো কিভাবে পাবলিশ হয় বা আর্টিকেল পাবলিশের কোনো ইয়া থাকে কিনা, মানে থাকার কথা যে গুড মানে মানে হিউম্যানস এর যে বিহেভিয়ারের জন্য ল গুলা কিভাবে কাজ করা উচিত, এই রিলেভেন্ট কিছু আর্টিকেল যদি পাবলিশ করতে পারি ভালো। আমার যদি কিছু রিসার্চ কম্পোনেন্ট থাকে, এখন আমি জানি না ল সম্পর্কে আমার খুব ধারণা নাই যে এই রিসার্চ গুলা কেমন ভাবে করবে। জি স্যার, বুঝতে পারছি। আর মাথায় রাখতে হবে ওইটাই যে আমি যদি আমেরিকায় আসতে চাই আমার কিন্তু বৈধ কাজের অনুমতি নেই, এটা কিন্তু মাথায় রাখতে জি হবে। স্যার, অবশ্যই। ধন্যবাদ স্যার। এমডি নাহিদ হাসান ভাইয়া, আপনি আপনার প্রশ্নটি বলেন। ভাই আমরা আর মাত্র 3টা প্রশ্ন নিয়ে আমাদের প্রোগ্রামটি শেষ করে দিই। এমডি নাহিদ হাসান ভাইয়া। বলছে মেবি। আমি প্রশ্ন করছিলাম আর কি, মাত্র করলাম। ও আচ্ছা, ঠিক আছে ভাই। রেদওয়ান হোসেন গাদ্দাফি ভাইয়া, ভাইয়া আপনার প্রশ্নটি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি রিদওয়ান হোসেন গাদ্দাফি, ডিপার্টমেন্ট অফ সিএসসি, 4th ইয়ার আর কি। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমি মূলত জানতে চাচ্ছিলাম মানে মিডল ইস্ট সম্পর্কে। তো হচ্ছে আমার 2টা কোশ্চেন। প্রথমটা হচ্ছে স্যার, মিডল ইস্টের ইউনিভার্সিটিগুলোতে মানে পাবলিকেশনের সংখ্যাটা বেশি দেখে নাকি হচ্ছে কোয়ালিটি ফুল কতটা সেটা। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মানে মানে পিএইচডি বা মাস্টার্স করার ক্ষেত্রে মানে তুলনামূলক কি অন্যান্য দেশের তুলনায় মিডল ইস্টটা ইজি কিনা চান্স পাওয়ার ক্ষেত্রে, তারপর হচ্ছে স্কলারশিপে যে হচ্ছে স্টাইপেন্ডটা দেয়, মানে সেদিক থেকে আর কি। তো এই দুইটাই আর কি। ওকে, থ্যাংক ইউ। মিডল ইস্টে তো আসলে অত ইউনিভার্সিটি নেই ফার্স্ট অফ অল, তো অ্যাডমিশন পাওয়া এবং অ্যাডমিশন পাওয়াটা ডেফিনেটলি অন্য দেশের তুলনায় সহজ হবে এটা ভাবার কিছু নাই। কারণ বিশেষ করে আমেরিকাতে প্রচুর ইউনিভার্সিটি, এখানে অ্যাডমিশন পাওয়া ইজি মিডল ইস্টে চাইলে। আর মিডল ইস্টে ইউনিভার্সিটি কম ফার্স্ট অফ অল। মিডল ইস্টে যেটা মানে আর একটা সমস্যা, ওরা যে স্টুডেন্ট নিচ্ছে, আমি বলতে পারি ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্ট যাচ্ছে, বিদেশ থেকে যাচ্ছে, ইভেন দেখা যাচ্ছে আমেরিকা থেকে স্টুডেন্ট পড়তে যাচ্ছে। সব টাকার খেলা, মানে ওদের প্রচুর টাকা আছে মিডল ইস্টে, বিশেষ করে সৌদি আরব। সৌদি আরব অনেক রিচ কান্ট্রি এবং তাদের ইউনিভার্সিটি গুলো ভালো। আর আর্টিকেলের বিষয়টা, আর্টিকেল তাদের ইউনিভার্সিটির যারা শিক্ষক তারাও তো আসলে সুপার টুপার লোক, তারা ওখানে শিক্ষকতা করে। তো তারা যে আর্টিকেল শুধু সংখ্যা দেখবে বিষয়টা এরকম, তারা এটাও জানে যে আর্টিকেলের কোয়ালিটি কেমন। আর্টিকেল অনেক থাকলে পারে কি হবে, অনেক শিক্ষক নিতে পারে স্টুডেন্ট লিস্টে, যে আমি এই স্যারকে বেশি খাটাতে পারবো, হয়তো 4 বছরে সে আমাকে আরো 10টা বা 20টা আর্টিকেল পাবলিশ করে দিয়ে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট, তারা চিন্তা করতে পারে, সে নিতে পারে, ওই জন্য ওটা সুযোগ আছে। আর মিডল ইস্টে যদি হয়ে যায়, স্কলারশিপের যে বিষয়টা ডেফিনেটলি অন্য দেশের তুলনায় ভালো, কারণ ওদের স্কলারশিপ ভালোই দেয়। আমি যদি মনে করি, আমার এক ফ্রেন্ড 2016-17 সে মাস্টার্স করে, এখন ইংল্যান্ডে পিএইচডি করে। ও যখন যায় ওদের টাইমে যেরকম মানে হাউজিং তো ফ্রি ছিল, দেখা যাচ্ছে পড় খরচের জন্য মান্থলি 1 লাখ টাকা। মানে বিষয়টা হচ্ছে ওরকম যে সেটাই এখন তো অ্যামাউন্ট আরো বাড়ছে। তো দেখা গেল অস্ট্রেলিয়াতে যদি 2 লাখ টাকা দেয়, তো ওখানে ঘর ভাড়া ভাড়া দেওয়ার পরেও মাসে 20,000 টাকাও থাকে না পকেটে, স্কলারশিপ থাকার পরে। বা সেম অবস্থা আমেরিকাতেও, যারা পিএইচডি করে হয়তো অনেকে বাংলাদেশ থেকে মনে করে বা আমেরিকায় থাকে, যারা পিএইচডি করে তারাই জানে যে জীবন আসলে দিন আনি দিন খাওয়ার মতো। হয়তো সে পায় $3,000 অথবা 3 লক্ষ টাকা পায়, কিন্তু তার ঘর ভাড়ায় চলে যায়, ট্যাক্স কেটে নেয়, ঘর ভাড়া কেটে নেয়, হেলথ ইন্স্যুরেন্স কেটে নেয়, প্রচুর টাকা কেটে নেয়। তো মানে ওইটা চিন্তা করার দরকার নাই যে মানে অনেক টাকা মানে অনেক টাকা। মিডল ইস্টে 1 লাখ টাকা আমেরিকার প্রায় 4-5 লাখ টাকার ইকুইভ্যালেন্ট, যদি কেউ 1 লক্ষ টাকা পায়, কারণ সেটা হাউজিং ফ্রি, ট্যাক্স ফ্রি, কিছুই লাগে না, ওই টাকাটাই মানে সে 10 থেকে 15 হাজার টাকা খরচ করলে তার সময় চলে গেল। কিন্তু এখানে বিষয়টা এরকম, এখানে যা কামাই অলমোস্ট সব খরচ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমরা কি আর কোশ্চেন নিব? ও নিতে পারি একটা, যেহেতু আসছে, যেহেতু অনিক চৌধুরী ভাই, আপনি আপনার প্রশ্নটি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অনিক চৌধুরী, ট্রিপলি ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, 3rd ইয়ার স্টুডেন্ট। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এআই অথবা মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছি, মানে বিগিনার লেভেলে। তো আমি ট্রাই করি হচ্ছে একাডেমিক যে প্রজেক্টগুলো থাকে অথবা হচ্ছে আমাদের যে টিচার থাকে তাদের সাথে মানে ছোট ছোট কিছু কাজ করার। তো
আমার কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কি স্কিল বা কিরকম পাথওয়ে থাকতে পারে যেটা দিয়ে আমি হচ্ছে পরবর্তীতে বা বাহিরে আমার এটা মানে ভ্যালু থাকবে অথবা আমি বেনিফিট পাবো, এটা আর কি। আচ্ছা আচ্ছা। তো ইন্ডাস্ট্রির আমি বলবো যে বিশেষ করে বাইরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ইন্ডাস্ট্রি বাংলাদেশে গ্রাজুয়েশন করার পরে যদি কেউ 1-2 বছর চাকরি করে এবং তার চাকরি টার্গেটে থাকা উচিত যে আমি কোন ফিল্ডে যেতে চাই, আমি কি মেশিন লার্নিং নিয়ে যেতে চাই, তাহলে আমি মেশিন লার্নিং কোম্পানিতে কাজ করতে পারি। বা আমি যে ফিল্ডে যেতে চাই, আমি পাওয়ার গ্রিড নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি সেই রিলেভেন্ট কোম্পানি আছে কিনা, বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে চাই, সেই রিলেভেন্ট কোম্পানিতে যদি আমি 1 বছর বা 1.5 বছর চাকরি করতে পারি, then যদি আমি বিশেষ করে আমেরিকার কথা বলি, আমেরিকা বা অন্য দেশে যে হতে পারে, সে দেশে মাস্টার্স করার পরে আমার জবের সম্ভাবনা মানে সবার সাথে বেশি তখন। এবং তখন কিন্তু আমার ওই সিজিপিএ টা খুব একটা ইয়া করবে না, আমাকে কিন্তু দেখবে আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে আমার জবে, এবং আমি ওই কাজগুলো করে আসছি। তো আমি বলবো যে ওই রিলেভেন্ট কাজ যেটা আমার ফিউচার টার্গেট থাকে, যেটা আমি কাজ করতে পারি। এবং আমি কিন্তু বলছি কিছুক্ষণ আগে, যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যদি পার্ট টাইম কাজের কোনো অপশন থাকে, সেটাও কিন্তু ব্লাস হতে পারে। এই বিদেশে তো সবাই পার্ট টাইম জব করে, বাংলাদেশে তো সম্ভব হয় না। কারণ এখানে বিদেশে একটা সুবিধা, যে আমাদের দেশের মতো এত পড়াশোনা করা লাগে না বিদেশে। বিদেশে সেমিস্টারই 2টা। যেমন অস্ট্রেলিয়াতে 2টা সেমিস্টার ছিল, আমাদের 6 মাসের সেমিস্টার ছিল অস্ট্রেলিয়াতে। আমি নিজেই পড়াইছি অস্ট্রেলিয়াতে আন্ডারগ্রেড ছেলে স্টুডেন্টদের। তো দেখা গেছে যে 6 মাসের সেমিস্টার, কিন্তু সেমিস্টার শুরু হয়েছে ফেব্রুয়ারিতে, শেষ হয় জুনের ফার্স্টে। মানে ফেব্রুয়ারির লাস্টে শুরু হয় ক্লাস, মানে মার্চ থেকে ধরা যায় জুন, মানে 3.5 থেকে 4 মাস টাইম লাগে রেজাল্ট দিয়ে। এরপরে 1 মাস ছুটি থাকে, এরপরে জুলাই সেমিস্টার শুরু হয়, এটা নভেম্বরে শেষ হয়ে যায়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অলমোস্ট ছুটি। আর আমেরিকাতে যেটা দেখছি এখন আমি, আমেরিকাতে উইন্টার থাকে। এখানে উইন্টারে যেটা হয় যে সেমিস্টার গুলো থাকে 3টা, কিন্তু মানে সামার সেমিস্টার কেউ ক্লাস করে না। সামার সেমিস্টারটা ছুটিতে থাকতে পারে, সে যারা ক্লাস করে হচ্ছে ফার্স্ট অফ অল ফলে ক্লাস করে। আর এখন চলছে এখানে উইন্টার, এই ক্লাস শেষ হয়ে যাবে এপ্রিলে ক্লাস শেষ হয়ে যাবে, এপ্রিলের পর থেকে মে জুন জুলাই অগাস্ট, অগাস্টের লাস্টে ক্লাস শুরু হবে। মানে টানা 4 মাস এখানে কিন্তু স্টুডেন্টের কোনো ক্লাস থাকে না। তো দেখা যায় কি এখানে প্রত্যেকটা স্টুডেন্টই পার্ট টাইম জবের একটা সুযোগ থাকে ওদের, এবং তারা পার্ট টাইম জব করে। এরা যে স্টুডেন্টের লেখা ফার্স্ট ইয়ার থেকে ইভেন না, মেন কলেজ থেকে হয়তো বা এরা কাজ করে বড় হয়। তো এদের পাথওয়েটা ডিফারেন্ট হয়ে যায়, তাই ওই স্কিলটা কিন্তু অ্যাড হয়। লেখাপড়া তো আপডেট আছে আপার ভার্সন, তারপরেও তাদের স্কিল ওখান থেকেই আসে, জব করে। তো কেউ যদি বিদেশে আসতে চায়, এটাও একটা প্লাস পয়েন্ট, আমি জব এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারি। বুঝতে পারছি। আমার আহ, মানে ব্যাপারটা এরকম যে এইখানে তো অনেক কিছুই এক্সপিরিয়েন্স করা যায় না। যে যেমন হচ্ছে যে আমি হচ্ছে যে পাওয়ারের যে সেক্টরটা আছে, আমি এদিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। হয়তো বা ইলেকট্রনিক্স অথবা হচ্ছে রোবোটিক্স। তো এইখানে তো রোবোটিক্স নিয়ে ওইভাবে কোনো তেমন কোনো অপরচুনিটিস দেখি না আর কি, অথবা টিচারদের সাথে কথা বলে। তো আইওটি নিয়ে যে কাজগুলা করা যায়, তো আইওটি নিয়ে কাজ করতেছি। তো এই যে আইওটি বা আমার ইচ্ছা হচ্ছে যে রোবোটিক্স এবং মেশিন লার্নিং এই দুটো নিয়ে মানে কাজ করার। আর পরবর্তীতে যে ট্রিপলিতে পড়তেছি দেখে ট্রিপলি রিলেটেড কাজ করতে হবে বা এরকমও না। যদি হচ্ছে যে আমার মূল টার্গেট হলো মেশিন লার্নিং প্লাস রোবোটিক্স এইরকম আর কি। তো সেই ক্ষেত্রে হ্যাঁ সরি, কন্টিনিউ। সেই ক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এখন ওইটা তো, এখন যদি আমার মানে যেহেতু আমার হলো এক্সপিরিয়েন্স বা আমার মেশিন লার্নিং, বা আমি যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যৎ যা মেশিন লার্নিং মানে সবচেয়ে রিলেভেন্ট। তো যদি ওরকমই হয়, আমার যদি সুযোগ কম, তাহলে আমি যদি করতে পারি কোন ইয়ারে, আমি সরি ভুলে গেলাম, ফার্স্ট ইয়ার না থার্ড ইয়ার? থার্ড ইয়ার। থার্ড ইয়ার যেহেতু, এখন আমার যেহেতু সুযোগ, আমি তো কিছু কাজ করতে পারি রিসার্চ পাবলিকেশন নিয়ে। এটা কিভাবে রিসার্চ গুলো চলছে সেটা নিয়ে কাজ করতে পারি, সেটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। রিসার্চ পাবলিকেশন কিন্তু এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে ধরা হয়, এটা রিসার্চ এক্সপিরিয়েন্স। তো সেটাও কিন্তু কাজে দিতে পারে আমি ভবিষ্যতে অ্যাডমিশনের জন্য। আচ্ছা, আমি এখন ধরেন হচ্ছে যে অনেক প্রজেক্ট নিয়ে রিসার্চ করা হয় বা অনেক প্রজেক্ট চিন্তা হয়, বা পরবর্তীতে দেখা যায় যে ফান্ডিং অনেক মানে টাকা পয়সা অনেক বেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওগুলা করা হয় না। কিছু কিছু করা হয়, কিছু কিছু করা হয় না। তো সেই ক্ষেত্রে আমি সিভিতে এটা কিভাবে ইনক্লুড করতে পারি যেগুলো আমি করি নাই, কিন্তু হ্যাঁ ওই কাজগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছি বা এরকম? না, ওইগুলো তাহলে আমার হতে পারে স্কিল সেটের মধ্যে, যে আমি এই এই স্কিল গুলো আমার আছে। প্রজেক্ট নাই বাট স্কিল আছে আমার, অর্থাৎ প্রজেক্ট শেষ করি নাই। আর একটা মেশিন লার্নিং যেহেতু নিউ হলেও কিন্তু বাংলাদেশে কিন্তু এই ফিল্ডটা আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই রিলেভেন্ট কাজ। যদি কোনো কারণে এরকম আছে ভলেন্টারি কাজ করা লাগে, সপ্তাহে আমি 2 ঘন্টা স্পেন্ড করবো,
যে অপশন থাকে, তাহলে 2 ঘন্টা আমি স্পেন্ড করলাম, এটা কিন্তু সিভিতে অ্যাড হলো যে আমি ওই রিসার্চ এর সাথে কাজ করি। বাংলাদেশে আমার বিশ্বাস এখন আছে 2-1টা হলেও কোম্পানি ঢাকাতে, যদি কেউ মানে ফ্রি থাকে না, যে আমি ইন্টার্নশিপে না, জাস্ট আমি এরকম করতে চাই, যে সুযোগ নেই পার্ট টাইম, আমি উইকলি করবো কাজ, উইকলি 5 ঘন্টা কাজ করে দেবো, তাদের ফ্রি, ওটা কাজের দরকার নেই। বুঝতে পারছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আমরা কি আর একটা প্রশ্ন নিব? হ্যাঁ, মেবি লাস্ট ওয়ান যেহেতু আছে নিতেই পারে। এমডি ওয়াহাব মিয়া ভাই, আপনার প্রশ্নটি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ ওহাব মিয়াজিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফার্মেসির ফাইনাল ইয়ার স্টুডেন্ট। স্যার এই মুহূর্তে আমার একটা কোশ্চেন ছিল যে আমি কিছু রিসার্চ পেপার নিয়ে কাজ করছি। আমাদের যেমন ফার্মেসিতে কম্পিউটার এইড ড্রাগ ডিজাইন আছে, তারপর হচ্ছে ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস আছে। তো সেই ক্ষেত্রে আমি কম্পিউটার এইড ড্রাগ ডিজাইনের ফুল কোর্সটা করে একটি পেপার অলরেডি লিখছি, এটা সাবমিটও করা হয়েছে, এখনো পাবলিশড হয় নাই। তো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মিডিল, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে মানে স্কলারশিপ নিয়ে আর কি পড়াশোনা করতে। তো সেই ক্ষেত্রে আমার সিজি অ্যাভারেজ, তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে হচ্ছে জার্মানিতে একটা প্রবলেম হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ শেখা। আমি যেহেতু সেটেল ডাউন হব, তো সেই ক্ষেত্রে জার্মানি বাদে আর কোন কান্ট্রিতে গেলে আমার জন্য বেটার হবে এবং বেনিফিট হবে? ওকে, যদি মানে টাকা দিয়ে পড়ার ইচ্ছা না থাকে তাহলে অবশ্যই স্যার আমার টাকা বলতে অ্যারাউন্ড 10 লাখ খরচ করতে পারবো, এর উপরে হইলে আর প্রবলেম, এই মানে আর পারবে না বাসা থেকে। ওকে, সো 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 টার্গেট হওয়া উচিত আসলে পিএইচডি। আর কারণটা কি, আমি এমএসসি বলছি না এই জন্য, কারণ ফার্মেসি নিজেও কিন্তু ওই রকম, যে এমবিএ ফার্মেসি এগুলো সব হচ্ছে ওই প্রফেশনাল ডিগ্রি কিন্তু। তো একজন মানুষ তো ফার্মেসি এম ফার্মা করেও সে চাকরি, অন্য সাবজেক্টে আছে এম ফার্মা করতে পারে, যদি সায়েন্সের অন্য ব্যাকগ্রাউন্ড থাকে তার। তো এই এম ফার্মাতে যেটা হয় যে স্কলারশিপের অপরচুনিটি খুব কম। আবার আমেরিকাতে হয়তো বা পার্শিয়াল স্কলারশিপ দিল, কিন্তু আমেরিকাতে আমি যেটা বলছি, যদি ফুল স্কলারশিপ না পাওয়া যায়, যদি টাকা লিভিং কস্ট না পাওয়া যায়, তাহলে এখানে কাজ করার অপরচুনিটি নাই। সবাই কাজ করে হয়তো বা চুরি করে, এটা হচ্ছে বাস্তব কথা। ইউনিভার্সিটি থেকে টিএ বা আরে যদি না দেয় তো এটা খুব ডিফিকাল্ট। আর পিএইচডি এর জন্য দেয় তারা, এমএসসি এর জন্য দেয় না। কারণ যখন পিএইচডি এর জন্য দেয় কেন, কারণ প্রফেসর যখন ফান্ড পায় তখন সে রিসার্চের জন্য ফান্ড পায়, সে ওই থিওরিটিক্যাল শেখানোর জন্য ফান্ড পায় না, সে ফান্ড পায় গবেষণার জন্য। তো তারা গবেষণার স্টুডেন্ট চাই, যে স্টুডেন্ট কাজ করতে পারবে। আর যেহেতু তোমার এক্সপেরিয়েন্স গবেষণা, আমি বলবো যে আরো 2-1টা পাবলিকেশন করে, একটা তো হয়েছে যে এটার সাথে রিলেভেন্ট করে যদি আরো 2-1টা পাবলিকেশন করা যায়, 2-3টা যদি ভালো পাবলিকেশন থাকে, তাহলে তখন আমি বলবো যে পিএইচডি ট্রাই করা। সেটা হইতে পারে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা। আর ইউরোপের ওইটা ট্রু যে ইউরোপের শুধু যে জার্মানিতে ভাষা তাও না, যেমন ইউরোপের আরো কান্ট্রি আছে যেগুলোতে ভাষা ইংলিশ না। যেমন আমার একজন শিক্ষক ছিলেন, ওনার পোস্টডক ছিল ওখানে, তো ওনাকে আরো চাকরি অফার, ইভেন শিক্ষকতায় দিত, কিন্তু ওখানে সব বই পড়ানো হয় ওদের ল্যাঙ্গুয়েজে, সে তো পড়তেই পারে না, মানে কি পড়াবে ওখানে, ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ওটা জার্মানি না, ওটা আর অন্য দেশ জন্য। তো ইউরোপের অনেক দেশে ওদের ভাষা অন্যরকম। শুধু তবে ইংল্যান্ডে ইংলিশটা অনেক ইস্টাবলিশড, বা আয়ারল্যান্ড যেগুলো আছে, ইংল্যান্ডের সাথে তো স্কটল্যান্ড, এগুলাতে তো ইংলিশটা অনেক ইস্টাবলিশড, বাকিগুলা কিন্তু ওদের ভাষা অন্যরকম। তো ওখানে ওই ভাষা না শিখে চাকরি বাকরি পাওয়াও ডিফিকাল্ট। হয়তো স্কলারশিপ হইতেই পারে, বা ইউরোপে তো বা লিভিং লিভিং কস্ট সব জায়গাতে এখন আসলে অনেক বেশি, কম বলার সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জাস্ট পিএইচডি প্রিপারেশন নেওয়া, যে একটা পাবলিকেশন করে পিএইচডি চলে যাওয়া উচিত। তাহলে স্যার আমার জন্য বেটার হবে বাংলাদেশে মাস্টার্সটা কমপ্লিট করে দেন হচ্ছে পিএইচডির জন্য প্রিপারেশন নেওয়াটাই বেটার হবে। না, এই বিষয়টা আমি কিন্তু ওটাও বলছি না, যে আমার অনার্স করে হতে পারে পিএইচডি, বাট অনার্স এর পর থেকে আমি ট্রাই করবো পিএইচডির জন্য। আর মিন টাইমে যদি আমার মনে হয় যে সময় নষ্ট না করে আমি এম ডিগ্রিটা নিয়েই নিই, হতে পারে। আবার আমি যদি মনে করি যে ফার্মেসি সুইচ করবো, পাবলিক হেলথে যেতে পারি, ওটারও হয়তো পাবলিক হেলথ উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম হতে পারে, যে তোমার ওই ব্যাকগ্রাউন্ড ছিল। আমাকে আবার যদি ভেরিয়েবল হয় যে আমার না আমি ফার্মেসি থাকবো, বিষয়টা এরকম। তবে স্যার আমার তো ইচ্ছা ফার্মেসিতেই থাকবো, আমি পছন্দের আর কি একটা প্যাশন এটা। হ্যাঁ, যদি ওইরকম হয় তা আমি বলবো যে তাহলে ওয়েট করে পিএইচডি জন্য ট্রাই করা, কারণ নাকি মাস্টার্স এর স্কলারশিপ খুব কম। ফার্মেসি, এমবিএ এগুলা মানে খুবই টাফ। হয়তো ফিজিক্স বা ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং এগুলো দিতে পারে, বাট এই ফার্মেসি এবং বিবিএ, এমবিএ মানে বিবিএ না, এমবিএ কথা যেটা বলছি, এগুলা খুব টাফ। অসম্ভব ডেফিনেটলি না, হতে পারে। বাট আমার কথা হলো বিদেশে যাওয়া, যে বিসিএস এর মতো, বিসিএস একজন মানুষ 5 বছর 6 বছর ধরে পড়াশোনা করতেই থাকে কিন্তু। তো বিদেশে এরকম না যে আমি এক বছর অ্যাপ্লাই করলাম আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, তা না, হয়তো 2 বছর টাইম লাগতে পারে সময়, এটা এর জন্য লেগে থাকতে হবে। আর অ্যাপ্লাই করতে হবে এরকম না যে এটা আমার হবেই,
প্রফেসর বলছে খুব ভালো লিখছে, হ্যাঁ তোমাকে আমি নিবই আমার গ্রুপে, এটার মানে এই না যে তোমার অ্যাডমিশন হবে। তো মাথায় এগুলো রাখতে হবে। জি স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার যে অ্যাওয়ার্ড স্কলারশিপ আছে, এই স্কলারশিপ পেতে হলে আর কি 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 রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে? অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডে চিন্তা করার দরকার নেই। অস্ট্রেলিয়াতে জাস্ট অ্যাপ্লাই করলে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলোতেই ফান্ড আছে, তারাই ফান্ড দেয়, গভর্নমেন্ট ফান্ডেড। আর অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড যেটা সেটা তো দিবেই না ফার্স্ট অফ। কেন দিবে না? কারণ হচ্ছে এখানে বলা আছে যে দেখবা যে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডে ওখানে লেখা আছে বাংলাদেশের জন্য যে আছে এখানে সরকারি এমপ্লয়ীদের অগ্রাধিকার, এবং এখানে সরকারি কর্মকর্তারাই পায়। এবং কন্ডিশন আছে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডে, অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড কেউ পাইলে পারে তাকে ওই দেশে ব্যাক যেতেই হবে ডিগ্রি শেষ করার পর। না হলে পারে ওকে যে 4 বছরে 2 কোটি টাকা দিবে অস্ট্রেলিয়ান টাকাতে, সে টাকা তাকে ব্যাক করতে হবে থাকতে চাইলে অস্ট্রেলিয়াতে। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। স্যার আমরা কি আর কোনো প্রশ্ন নিব? শেষের দিকে আচ্ছা আরেকজনই মনে আছে লাস্ট নিয়ে তাহলে নাকি ফরিদ কি question করতে চায়? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো। আমাকে কি চিনতে পারছেন? ছবি দেখে তো চেনা আছে না, দূর থেকে দেখছি তো ছবি হলো চলে এলো। আমি আমি আপনার ডিপার্টমেন্টের ছোট ভাই, পাবনা ইউনিভার্সিটির। আচ্ছা আচ্ছা। ভালো আছেন না? হ্যাঁ। আমি আপনাকে ফেসবুকে পাঠাইছিলাম, আপনি মনে হয় ব্যস্ত ছিলেন, মেসেজে রিপ্লাই দিয়েছিলেন এর আগে, বাট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন নাই আর কি, একটু দেখেন। আচ্ছা আচ্ছা। পরে ফ্রি টাইমে আমি আপনাকে ফোনে নাকি হোয়াটসঅ্যাপে নক করব, কোনটা সুবিধা হয় বললে আমি আপনার সাথে পরে কথা বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে যদি নাম্বার থাকে তাহলে যোগাযোগ করলেই হবে না। ঠিক ঠিক আছে ভাই, ওকে ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপাতত আর প্রশ্ন নেই। ধন্যবাদ জনাব নিজাম রহমান স্যারকে আমাদের জন্য এত চমৎকার এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদান করার জন্য। আশা করি আপনার অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা আমাদের শিক্ষার্থীদের জন্য সত্যি অত্যন্ত সহায়ক হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সকল শিক্ষার্থীদেরকে যারা আজকের এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছে এবং আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে। ইউনুস খান স্কলার্স গার্ডেন 2 হায়ার স্টাডিজ সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকের এই ওয়েবিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, স্বপ্ন দেখুন আর সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করতে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাই।